দুটা পোর্শন পারমুটেশন এবং কম্বিনেশন এইটা নিয়ে মূলত হচ্ছে আজকে আমরা কাজ করব। এই অংশটুকু বেশ একটু লম্বা চড়া একটা ঘটনার বিষয়, কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে মূল কোশ্চেনে যাওয়ার আগে। যেমন আমরা অনেকেই আইডেন্টিফাই করতে পারি না একটা কোশ্চেন পড়ার পরে যে এইটা কি পারমুটেশনের কোশ্চেন নাকি এটা কম্বিনেশনের কোশ্চেন। অনেকে আবার আমাকে এইরকমও জানাইছেন যে স্যার আমি এটা পারমুটেশন নাকি কম্বিনেশন হবে, দুইটাই করি। পারমুটেশন দিয়ে করেও দেখি যে অ্যান্সার আসে কিনা, কম্বিনেশন দিয়েও করে দেখি অ্যান্সার আসে কিনা, যেটা অ্যান্সার থাকে স্যার আমি ওটাই অ্যান্সার দিয়ে আসি। ঠিক আছে, এইরকম বিধ্বংসী আইডিয়াগুলো থেকে আমাদের খানিকটা বের হয়ে আসতে হবে যে আপনি পারমুটেশন কম্বিনেশন দুটা দিয়েই টেস্ট করে তারপরে দেখবেন যে অ্যান্সার আসে কি নাই। যদি অ্যান্সার দুইটাই থাকে তখন তাহলে কি করবেন আপনি, তাই না বিষয়টা? তো এই জায়গাগুলো আমরা আগে স্পেসিফিক জানবো। তাহলে দেখেন আজকের আমাদের এই পারমুটেশন এবং কম্বিনেশন পার্টটা আমরা কিভাবে এই জায়গাটায় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে একদম অ্যাট ফার্স্টে আগে আমাদের জানা দরকার পারমুটেশন এবং কম্বিনেশনের মূল পার্থক্যটা কোথায়। প্রথম জানা দরকার এটা। 2 নম্বর জানা দরকার পারমুটেশন এবং কম্বিনেশনের ক্যালকুলেশনগুলো কিভাবে করতে হয়, এই ক্যালকুলেশনের টোনগুলো হচ্ছে আমাদের জানা দরকার। 3 নম্বর হচ্ছে কিছু সিকোয়েন্সিয়ালি অর্ডার থাকে যে এই জিনিসগুলো নিয়েই মূলত হচ্ছে আমাদের কি হয়, ম্যাথগুলো সাজানো থাকে। যেমন 5 জন ব্যক্তি আছে, 5 জন ব্যক্তিকে কতভাবে 5টা চেয়ারে বসানো যায়। 5 জন ব্যক্তি আছে, তাদেরকে কতভাবে 5টা চেয়ারে বসাইতে পারবো যেখানে 2 জন ব্যক্তি সবসময় একসঙ্গে বসতে পারবে। বা বলা হইল যে এই 5 জন ব্যক্তিকে 5টা চেয়ারে বসানো যাবে, কতভাবে বসানো যেতে পারে যেখানে এ 1 নম্বর চেয়ারে বসবে আর ই 5 নম্বর চেয়ারে বসবে। এইরকম শর্ত সাপেক্ষে কিছু ক্রাইটেরিয়া থাকে যে এই জিনিসগুলো যদি মেনটেন করা যায় তাহলে আপনি এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুব সহজেই কি করতে পারবেন, কভার করে নিতে পারবেন। তাহলে সেই ক্ষেত্রে প্রথম আগে জানা দরকার আমাদের মূল জায়গাটা যেটা, সেটা হচ্ছে পার্থক্য, যে পারমুটেশন এবং কম্বিনেশনের মূল পার্থক্যটা কোথায়। চলেন আমরা একটু স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো বোঝার চেষ্টা করি যে আমাদের পার্থক্যটা কোথায়। একদম অ্যাট ফার্স্ট যদি আমরা চিন্তা করি আমরা কাকে নিয়ে কাজ করতেছি, পারমুটেশন এবং কম্বিনেশন, এই দুইটা জিনিস নিয়ে। পারমুটেশন আর সেকেন্ডটা হচ্ছে আমাদের কম্বিনেশন। এই দুইটার একদম যদি আপনি বেসিক পয়েন্টটা বলেন, ঠিক আছে, প্রথম পয়েন্টটা আমরা ধরলাম আমাদের বেস পয়েন্ট, 1 নাম্বারটা বেস পয়েন্ট। বেস পয়েন্ট থেকে যদি আমরা পার্থক্য খোঁজার চেষ্টা করি তাহলে এই দুইটার মধ্যে মূল পার্থক্যটা কোথায় আসবে, যদি আমরা একেবারে বেস পয়েন্ট থেকে পার্থক্যটা খোঁজার চেষ্টা করি। তাহলে দেখেন একদম মূল পয়েন্ট থেকে যদি পার্থক্যটা খোঁজার চেষ্টা করেন তাহলে প্রথমটা যেটা বলতে হয় সেটা হচ্ছে এই পারমুটেশন যদি হয় তাহলে সেখানে অর্ডার থাকবে, অর্ডার থাকবে। পারমুটেশন হইলে কি হবে, অর্ডার থাকবে। আর কম্বিনেশন হইলে অর্ডার থাকবে না। ঠিক আছে, এখন কোশ্চেন স্বাভাবিক ব্যাপার চলে আসে যে স্যার অর্ডার বলতে এখানে কি বোঝানো হয়েছে, অর্ডার জিনিসটা কি? এই অর্ডার মানে কি সেই হাইকোর্টের রায় দেওয়ার মতন নাকি যে অর্ডার অর্ডার অর্ডার, ঠিক আছে, আদেশ করা হচ্ছে, ঠিক আছে, সেই অর্ডার নাকি? এই অর্ডার মানে কিন্তু সেই অর্ডার না। এই অর্ডার বলতে বোঝানো হয়েছে সহজ কথা বাংলায় ক্রম, ক্রম বোঝানো হয়েছে। এই অর্ডারের ভালো বাংলাটা এখানে যেটা বোঝানো হয়েছে সেটা কি, ক্রম, ঠিক আছে, অর্থাৎ সিরিয়াল। আপনি পারমুটেশন এবং কম্বিনেশনের পৃথিবীতে যত রকমের পার্থক্য আছে, যত এক্সাম্পল আছে, যা খুশি আপনি তাই বলেন না কেন, আপনাকে ঘুরাই ফেরাই এই একটা পয়েন্টে আসতে হবে যে যদি অর্ডার থাকে তাহলে সেটা পারমুটেশন, যদি অর্ডার না থাকে তাহলে সেটা কম্বিনেশন। জিনিসটা কেমন আসলে, এই জিনিসটা আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখতে চাই। চলেন, যে অর্ডার আছে নাকি অর্ডার নাই, ঘটনাটা কেমন। যেমন ধরেন আপনাকে যদি এখন বলা হয় এইরকম, আমরা এক্সাম্পল এখন দেখতেছি যে ধরেন এখানে এ বি সি 3 জন ব্যক্তি আছে, আপনাকে বলা হইলো এই 3 জন থেকে কতভাবে 2 জনকে নেওয়া যায়, কতভাবে 2 জনকে নেওয়া যায়। আর আরেকটা হচ্ছে প্যারালাল কোশ্চেন, যে ধরেন আপনাকে বলা হইলো এ বি সি 3 জন ব্যক্তি আছে,
এখান থেকে কোশ্চেনে বলা হইল যে কতভাবে দুইজনকে নিয়ে একটি দল তৈরি করা যাবে, একটি দল গঠন করা যাবে, তৈরি করা যাবে, এই ধরনের কথাবার্তা। দেখেন এই দুইটা প্রেক্ষাপটের মূল অংশটা কিন্তু একই রকম। এখানে আছে কয়জন? 3 জন। নিবেন কয়জন? 2 জনকে, কোনো সমস্যা নাই। এখানে আছে কয়জন? 3 জন। নিবেন কয়জনকে? 2 জনকে। তার মানে প্রাইমারি স্টেপ দুইটাই কিন্তু আমাদের সেম, এই দুইটার মধ্যে বিন্দুমাত্র কোনো পার্থক্য নাই। কিন্তু পার্থক্যটা কোথায় এইবার এখন আমরা একটু বুঝতে চাই। ধরেন আপনাকে যে 3 জনকে নিতে বললো, যে ABC 3 জন থেকে কতজনকে নিতে বলছে? 2 জনকে। তাহলে সেই 2 জন হইতে পারে AB, হইতে পারে BC, হইতে পারে CA, তাই তো? হ্যাঁ না, ব্যাপারটা প্রাইমারি স্টেপে কিন্তু এটাই আমাদের মাথায় কাজ করে। কিন্তু আপনার পাশে একজন সে বলল আপনাকে যে না, আপনি ABC থেকে AB কে কেন নিচ্ছেন, আগে A পরে B কে কেন নিচ্ছেন? আপনি এই জায়গাটা একটা কাজ করেন, আগে B কে নেন পরে A কে নেন। তাহলে সেটাও কি একটা নেওয়া হইতে পারে না? অবশ্যই। যে 3টা কলম আছে, 3টা কলম থেকে আপনাকে বললো 2টা কালারের কলম নেন, 3টা কালারের কলম আছে, এখান থেকে 2টা কালারের কলম নিতে বলছে, লাল এবং কালো। তাহলে একজন আগে লাল নিল, তারপরে হচ্ছে কালো, আর আরেকজন আগে কালো রাখলো, তারপরে হচ্ছে লাল নিচ্ছে। তাহলে সেটাও কি একটা সাজানো হয় না? এটাও তো এক ধরনের সাজানো হইতে পারে। তার মানে যখন আপনাকে 2টা জিনিস পিক করতে বলতেছে, সেই 2টা জিনিস আপনি একভাবে না 2 ভাবে পিক করতে পারেন। ঠিক আছে? আগে একে নিচ্ছেন পরে বিকে, আবার আরেকজন বলতেছে আগে বিকে নেন তারপরে একে নেন, সেটাও তাহলে একটা ঘটনা ঘটতে পারে। সেম আস এটাও, BC আগে C পরে B, CA আগে A পরে কি হইতে পারে? C হইতে পারে। তার মানে নেওয়া যখন বলতেছে, তখন আপনি দেখেন আপনি যাদেরকে নিচ্ছেন তাদের যদি স্থান পরিবর্তন হয়, তাহলে কি সেটা একটা নতুন ঘটনা ঘটে না? হ্যাঁ ঘটতেছে। AB আবার হইতে পারে BA, এটা তো আরেকটা ঘটনা। তাহলে যেহেতু স্থান পরিবর্তন করলে নতুন ঘটনা ঘটতেছে, এই কারণে আমরা তখন বলতেছি এখানে অর্ডার আছে। তার মানে অর্ডার পরিবর্তন করে দিলে 1 2 2 1 অর্ডার যদি পরিবর্তন করে দেন, সেটা একটা নতুন ঘটনা ঘটে। তাহলে এখানে ডেফিনেটলি আমরা তাহলে বলতে পারি অর্ডার আছে। অর্ডার আছে তার মানে ডেফিনেটলি এটা কার কাজ? এইটা আমাদের পারমুটেশনের কাজ। এখন সেম অ্যাজ আপনাকে যদি এখন বলা হয় যে 3 জন থেকে আপনি 2 জনকে নিয়ে দল গঠন করবেন, ওকে ফাইন। তাহলে আপনি চিন্তা করলেন AB কে আমি নিলাম, BC কে একবার নিলাম, আর একবার হচ্ছে AC কে নিলাম। তাহলে দল যখন গঠন করতে বলতেছে বা তৈরি করতে বলতেছে, তখন আপনি বলেন তো আগেরটার মতন করে AB দল আর B এর দল, এই দুইটা দল কি আলাদা নাকি দল দুইটা সেম? এবার একটু চিন্তা করেন যে AB দল এবং B এর দল, এই দুইটা দল কি আলাদা নাকি এই দুইটা দল সেম? একটু চট করে বলেন তো, একটু কমেন্টসে জানান। যারা লাইভে আছেন বা যারা হচ্ছে জুমে আছেন, তারা একটু আমাকে টেক্সট করেন যে আমাদের এইটা কি দুইটা আলাদা নাকি দুইটা সেম? আমাকে একটু টেক্সট করেন, দুইটা কি আলাদা নাকি দুইটা আমাদের সেম? সেম সেম সেম, হ্যাঁ গুড। এই যে সবাই জানাই দিচ্ছেন যে AB দল আর B এর দল কি আলাদা? না, সেম। তার মানে এই জায়গাটাই আপনার কি নাই, আপনি স্থান পরিবর্তন করে দিলে নতুন কোনো ঘটনা ঘটতেছে না। তার মানে ডেফিনেটলি আমরা বলতে পারি যে এই জায়গাটায় অর্ডার নাই। আর যেহেতু অর্ডার নাই, তাহলে সেটা ডেফিনেটলি কার কাজ আসবে? এটা ডেফিনেটলি আমাদের কম্বিনেশনের কাজ আসবে। তাহলে এখন দেখেন এই দুইটা জায়গার যে এক্সাম্পল দুইটা দেওয়া হইলো, সেটাকে আরেকটু সহজভাবে বলার চেষ্টা করি। আরেকটা এক্সাম্পল দিয়ে দেখি এবারে বোঝা যাচ্ছে কিনা। ধরেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে লিস্টেড করা প্লেয়ার আছে কতজন? ক্রিকেট প্লেয়ার আছে কতজন? ধরেন কথার কথা ধরে নিলাম 30 জন প্লেয়ার আছে লিস্টেড করা। যখন কোনো একটা দেশে ট্যুরে যাওয়া হয়, তখন এই 30 জন প্লেয়ারকে কি নিয়ে যাওয়া হয় একসঙ্গে? না, 30 জনকে নিয়ে যাওয়া হয় না। ধরেন 15 জন প্লেয়ারকে আমরা হচ্ছে কি করি, আমরা 15 জন প্লেয়ারকে নিয়ে ওই দেশে ট্যুরে যাই। ধরেন আপনি যদি এখন বিসিবির কোনো একজন লিস্টেড প্লেয়ার হয়ে থাকেন, আপনার 2 মাস পরে অস্ট্রেলিয়ার একটা ট্যুর আছে, কথার কথা। এখন আপনাকে বলা হইলো যে আজকে সন্ধ্যার সময় আমাদের আগামী 2 মাস পরে অস্ট্রেলিয়াতে যে টিমটা যাবে, সেই টিমটার তালিকা ঘোষণা করা হবে আজকে।
ঠিক আছে, এবং অলরেডি ঘোষণা করা হয়ে গেল। আপনি যদি লিস্টেড প্লেয়ার হয়ে থাকেন তাহলে আপনি যাই কি খুঁজবেন? আপনি যাই কি আগে খোঁজেন যে আপনার নাম কয় নাম্বারে আছে এইটা খোঁজেন, নাকি আপনি খোঁজেন ওই লিস্টের মধ্যে 15 জনের মধ্যে আপনার নাম আছে কিনা? কি খোঁজেন আপনি? আপনি যদি লিস্টেড করার প্লেয়ার হন ডেফিনেটলি আপনি যাই আগে খোঁজেন আমার নাম আছে কিনা। তাতে 1 নম্বরে না 5 নম্বরে নাকি 15 নম্বরে এটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে আপনার নাম আছে কি নাই। তাহলে 30 জন প্লেয়ার থেকে যখন আমি 15 জনের একটা তালিকা ঘোষণা করলাম, তাহলে এখানে আপনার নাম কোথায় আছে এটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আপনার নাম আছে কিনা। তার মানে এখানে কোনো অর্ডার নাই, তাহলে এটা ডেফিনেটলি কিসের কাজ? এটা হচ্ছে কম্বিনেশনের কাজ, যেহেতু আপনার এখানে কোনো রকমের অর্ডার নাই। কারণ আপনি এইটা নিয়ে কনসার্ন না যে আমার নাম্বার কয় নাম্বারে আছে, আপনার নামটা কত নাম্বারে আছে, এটা ফ্যাক্টর না, তার মানে এখানে কোনো অর্ডার নাই। কিন্তু এবার একটু চিন্তা করেন তো, 15 জন প্লেয়ার অলরেডি চলে গেলেন আপনারা অস্ট্রেলিয়াতে, আপনি একজন ব্যাটসম্যান। এখন আপনাকে আগামীকালকে হচ্ছে ফিল্ডে নামতে হবে, অর্থাৎ আগামীকালকে আপনার ম্যাচ আছে। এখন এই যে আগামীকালকে আপনার ম্যাচ আছে, আজকে রাতে কোচ এবং ক্যাপ্টেন মিলে ডিসিশন নিল ব্যাটিং অর্ডারটা কেমন হবে আগামীকালকের জন্য। এবার আপনি যদি একজন ব্যাটসম্যান হয়ে থাকেন তাহলে আপনাকে যখন বলা হইলো যে আগামীকালকের ব্যাটিং অর্ডার কিন্তু অলরেডি লিস্টেড হয়ে গেছে, 11 জন প্লেয়ার কে কখন নামবে লিস্টেড। এখন যাই বলেন, আপনি কি যাই শুধু দেখবেন যে আপনার নাম আছে কি নাই? না, আপনি যাই প্রথমে কি খুঁজবেন আগে, যে আপনার যে ব্যাটিং অর্ডারটা তৈরি করা হয়েছে, আপনি ব্যাটসম্যান, তাহলে আপনি কত নাম্বারে নামতেছেন? 1-2-এ নামতেছেন, ওপেনিং করতেছেন, 1 ডাউনে নামতেছেন, নাকি 2 ডাউনে নামতেছেন, কখন আপনি নামতেছেন, কোন স্পেসে আপনি নামতেছেন, সেটা একটা ফ্যাক্টর। কারণ আপনি যদি ব্যাটসম্যান হন, আপনার নাম 1-2-এ থাকলে একরকম ঘটনা ঘটবে, আপনার নাম 3 নম্বরে থাকলে লিস্টেড ব্যাটিং অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে, আপনার নাম যদি 5 নম্বরে থাকে তাহলে ব্যাটিং অর্ডারটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তার মানে আপনার নাম কত নম্বরে আছে এটা একটা ফ্যাক্টর। তাহলে যখন আমরা ব্যাটিং অর্ডার তৈরি করতেছি তখন এখানে ডেফিনেটলি অর্ডার আছে, কারণ আপনার নাম যখন পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে লিস্টটাও কি হয়ে যাচ্ছে? পরিবর্তন হয়ে যাচ্ছে ডেফিনেটলি। আপনার নাম 2 নাম্বার থেকে আমি যদি 6 নম্বরে নিয়ে আসি, তাহলে 2 নম্বরে ডেফিনেটলি কে? অন্য একজন প্লেয়ার গেছে, 6 নম্বরে যে ছিল তার জায়গায় কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। তাহলে ব্যাটিং অর্ডারটা কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে অর্ডার আছে, যেহেতু অর্ডার আছে তাহলে এটা ডেফিনেটলি পারমুটেশনের কাজ। পারমুটেশন এবং কম্বিনেশনের মূল পার্থক্যটা হচ্ছে এটাই, যে অর্ডার আছে নাকি অর্ডার নাই, এইটাই হচ্ছে একেবারে মূল আপনার পার্থক্য। মেইন পার্থক্যটা এটা, যত কথা বলেন যাই বলেন। যেমন সেকেন্ড পার্থক্যের দিকে একটু আসে, ঠিক আছে? এটা গেল হচ্ছে মূল পার্থক্য। সেকেন্ড পার্থক্যটা হচ্ছে কোনটা? আপনার যদি কখনো ওয়ার্ড বেসমেন্টের চিন্তা হয় যে আমি ওয়ার্ড দ্বারা একটু খুঁজতে যাবো, আবারও বলতেছি মূল পার্থক্যটা কিন্তু 1 নাম্বারটা, কিন্তু অপশনাল হচ্ছে ওয়ার্ডটা। সেটা কেমন অপশনাল? যে সাধারণত আমরা এরকম দেখে থাকি যে যদি কখনো আপনার কোশ্চেনের ভিতরে সাধারণত অ্যারেঞ্জ করা বা সিটিং, ঠিক আছে, এই ধরনের শব্দ পাওয়া যায়, তাহলে সাধারণত আমরা ধরে নেই যে এটা হচ্ছে আমাদের কিসের কাজ? পারমুটেশনের কাজ। আর যদি কোশ্চেনের মধ্যে কখনো এইরকম পাওয়া যায় চুজ করা বা সিলেক্ট করা, তাহলে সাধারণত আমরা ধরে নেই এটা হচ্ছে কম্বিনেশনের কাজ। আবারও বলতেছি, এই শব্দগুলো কিন্তু মূল ফ্যাক্টর না, মূল ফ্যাক্টর হচ্ছে এইটাই। কিন্তু অনেক সময় আমরা এই ধরনের শব্দ দিয়ে, ওই যে ট্রিকি যে বিষয়গুলো থাকে, যে অনেক সময় এই শব্দগুলো দিয়ে আমরা কি করতে চাই? আইডেন্টিফাই করতে চাই যে কোনটা আমার পারমুটেশন আর কোনটা আমাদের কম্বিনেশন। তখন সাধারণত আমরা এই ধরনের খোঁজার চেষ্টা করি। কিন্তু আবারও মনে করাই দিচ্ছি, মূল পার্থক্য কিন্তু হচ্ছে এই প্রথমটাই। তাহলে এইটা গেল হচ্ছে পারমুটেশন এবং কম্বিনেশনের একেবারে মূল পার্থক্য, যে পারমুটেশন হইলে অর্ডার থাকবে, কম্বিনেশন হইলে কোনো প্রকারের অর্ডার থাকবে না। এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছেন কিনা আগে একটু কাইন্ডলি আমাকে জানান, যে এই ব্যাপারটা কি ক্লিয়ার? এই ব্যাপারটা কি ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। হ্যাঁ, আর ওই যে যাদের আগে এইরকম অভ্যস্ত না, যে আমরা হায়ার ম্যাথ যখন পড়ছি আপনার এসএসসি সময়, ইন্টারমিডিয়েটের সময়, তখন আমাদের পারমুটেশন কম্বিনেশন নিয়ে আমরা কাজ করছি। আসলে সমাবেশ বিন্যাস এইরকম, বা যারা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের এই পার্টটা নিয়ে কাজ করে নাই, হঠাৎ করে একটা দিন একটা অংশ নিয়ে যদি কখনো কথা বলা শুরু করে দিই, মাথা একটু গরম হবে, এটা কিন্তু খুব স্বাভাবিক, কিন্তু ধরে রাখতে হবে, কারণ কিছুই হয়নি এখনো,
ঠিক আছে, কিচ্ছুই করিনি। অঙ্কের দিকে কি যাইতে পারছি না, কিচ্ছু কাজই এখনো করতে পারিনি। শুধুমাত্র ঘটনা আমরা শেয়ার করতেছিলাম যে এইরকম ঘটনাগুলো বোঝেন কিনা। কোন ঘটনাগুলো? এই যে ঘটনাগুলো, যে 3 জন থেকে 2 জন ব্যক্তি নেবেন, কতভাবে নেওয়া যাচ্ছে, 3 জন থেকে 2 জন ব্যক্তিকে নিয়ে দল গঠন করবেন, কতভাবে আপনি দল গঠন করতে পারবেন, সিচুয়েশনগুলো বোঝেন। একটু একটু করে যখন আপনি ধরতে পারবেন, তখন আপনার একটা সিকুয়েন্সিয়ালি অর্ডারে যখন আপনি যাবেন, এরপরে আপনার প্রিপারেশনটা কি হয়, কমপ্লিট হয়ে যায়। হুট করে 10 মিনিটের ক্লাস করে 15 মিনিটের ক্লাস করে যদি বলি যে চলেন উদ্ধার হয়ে গেল সবকিছু, এইটা ভাই বানোয়াট কথাবার্তা ছাড়া আর কিচ্ছু না। একটা চ্যাপ্টার আপনাকে 10 মিনিটে কেমনে আমি বুঝাবো বলেন? ঠিক আছে, 4টা না হয় অঙ্ক করে দিলাম, তাহলে 4টা অঙ্ক করলে কি একটা চ্যাপ্টারে সব বোঝা যায়? কখনো না ভাই। আপনাকে পুরো বেসিক থেকে জিনিসগুলো একটু 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 করে কি করতে হবে, আপনাকে কালেক্ট করতে হবে এই জায়গা থেকে, যে এই কথাটার মধ্যে আমি কি পাইলাম, এই কথাটার মধ্যে কি পাইলাম, এই ছোট ছোট করে কালেক্ট করতে হয়। কালেক্ট করতে করতে তখন দেখবেন যে একটা জিনিস সম্পূর্ণ হয়ে যায়। কালেক্ট করাটা জরুরি, এটা হচ্ছে বিষয়। যাই হোক, এটা গেল হচ্ছে পারমুটেশন এবং কম্বিনেশনের মূল পার্থক্যটা। এবার আসে যে পারমুটেশন এবং কম্বিনেশনের ক্যালকুলেশন কিভাবে করতে হয়, সেই জায়গাটাও আমার একটু বোঝা দরকার। যেমন আমরা যদি এখন ক্যালকুলেশনের কথা বলি, পারমুটেশন বেসমেন্টের আমরা এখন ক্যালকুলেশন যদি করতে চাই, ঠিক আছে, আমরা ফর্মুলাতে কি বলি, পারমুটেশনের ফর্মুলাটা কেমন চলে আসে, আমরা বলি এনপিআর আমরা বলি। অর্থাৎ এখানে ঘটনাটা কি, এন মানে আমরা সাধারণত বলি টোটাল নাম্বার বলা হয়। এই পি মানে বোঝানো হয় পারমুটেশন, পি মানে বোঝানো হয় হচ্ছে পারমুটেশন বোঝানো হয় পারমুটেশন। আর আর মানে সাধারণত বলা হয় সিলেকশন নাম্বার, সিলেকশন নাম্বার বোঝানো হয়। তার মানে আপনি যদি বাংলায় বলেন, পি দ্বারা হচ্ছে আমরা কি বুঝাই, পারমুটেশন মানে হচ্ছে কি করা, বিন্যাস করা, ঠিক আছে, সমাবেশ বিন্যাস আমরা বলি না, সেই পারমুটেশনের ভালো বাংলাটা হচ্ছে বিন্যাস। এনপিআর মানে সাধারণত আমরা বাংলায় যেটা বোঝার জন্য বলি যে এন সংখ্যক জিনিস থেকে কতভাবে আর সংখ্যক জিনিসকে বিন্যস্ত করা যায়। কথাটা যদি বাংলাতে বলি তাহলে এরকম আসে যে এনপিআর মানে কি, এন সংখ্যক জিনিস থেকে কতভাবে 8 সংখ্যক জিনিসকে বিন্যস্ত করা যায়। তার মানে এন সংখ্যক জিনিস থেকে 8 সংখ্যক জিনিস নিবেন। এন হচ্ছে কি, তাহলে টোটাল নাম্বার আমরা বলি, আর মানে হচ্ছে সিলেকশন নাম্বার, আমরা বলতেছি যে কয়টা নাম্বার আপনি নিবেন সেই বিষয়টা, আর পি মানে হচ্ছে পারমুটেশন। এখন এইটা তো গেল যে কোনটা দ্বারা কি বুঝাচ্ছেন সেটার বিষয়টা, কিন্তু ভাঙাইলে কি হয় সেই জায়গাটাও তো আমাদের চেনা দরকার। তাহলে আমাদের দেখা দরকার এনপিআর এটা কেমন হয়। এনপিআর এই ফর্মুলা ভাঙাইলে আসবে ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস r। নতুন একটা শব্দ চলে আসছে অনেকের জন্য, ফ্যাক্টরিয়াল। এখন অনেকের কোশ্চেন, স্যার এই ফ্যাক্টরিয়াল আবার কি জিনিস? ঠিক আছে, তার আগে এটা বোঝা দরকার, ফ্যাক্টরিয়াল আমরা সাধারণত দুইটা ওয়েতে হচ্ছে লিখতে পারি, দুইটা ওয়েতে দুইভাবে ফ্যাক্টরিয়ালের চিহ্নটা প্রকাশ করা হয়। যেমন 3 ফ্যাক্টরিয়াল আপনি এইভাবেও লিখতে পারেন এক্সক্লেমেটরি সাইন দিয়ে, অথবা এইভাবেও 3 ফ্যাক্টরিয়াল লিখতে পারেন, যেভাবে আপনার ইচ্ছা, দুইটাই কারেক্ট। ঠিক আছে, এখানে কি লেখা হয়েছে 3 ফ্যাক্টরিয়াল, আর এখানে বলা হচ্ছে ফ্যাক্টরিয়াল 3। দুইটার মধ্যে বিন্দু মাত্র কোনো ক্যালকুলেশনের পার্থক্য নাই। 3 ফ্যাক্টরিয়াল মানে কি, যে সংখ্যাটা থাকবে সেখান থেকে নিচের দিকে এক করে কমতে কমতে 1 পর্যন্ত আসবে, অর্থাৎ 1 ইন্টু 2 ইন্টু 3, এটাকে একবারে বলা হয় 3 ফ্যাক্টরিয়াল। সেম অ্যাজ এখন যদি 4 ফ্যাক্টরিয়াল বলা থাকে সেটা এইভাবে বলুক বা এইভাবে বলা থাকুক, যেভাবে বলা থাকুক না কেন, 4 ফ্যাক্টরিয়াল মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 1 2 3 4 এইরকম সাধারণত বোঝানো হয়। তার মানে এই বিষয়টা, এই যে 3 ফ্যাক্টরিয়াল বা 4 ফ্যাক্টরিয়াল, তাহলে ফ্যাক্টরিয়ালের ঘটনাটা কি ক্লিয়ার কিনা আগে এটা একটু বলবেন। ফ্যাক্টরিয়ালের ঘটনা কি ক্লিয়ার? আজিম ভাই মনে হয় আগে ছিলেন না আপনি, এই কারণে হচ্ছে আপনার এই সিচুয়েশনটা সম্পর্কে ধারণা ওইরকম কম। আমাদের এই ক্লাসটা চলতেছে এবং আপনি মনে হয় ক্লাসের শুরুতেও ছিলেন না। আমাদের এই ক্লাসটা গত ক্লাসের সঙ্গে লিঙ্ক আপ করা। গত ক্লাসে আমরা
প্রবাবিলিটি নিয়ে কাজ করছে, আজকে হচ্ছে তারই লিঙ্ক আপ করা পারমুটেশন এবং কম্বিনেশন। যদি আরও তথ্য জানতে চান তাহলে বাপ্পি ভাইয়ের ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দিয়ে আপনি কথা বলেন, তাহলে ডিটেল তথ্য জানতে পারবেন। ঠিক আছে, হঠাৎ করে ক্লাসে চলে আসছেন তো এই কারণে মনে হচ্ছে আপনার কাছে যে এটা কি হচ্ছে। এইটা গত ক্লাসের লিঙ্ক আপ করা জিনিস, আপনি গত ক্লাস মনে হয় করেনও নাই, এই কারণে আপনার এই ক্লাসটা সম্পর্কে ধারণা নাই। ঠিক আছে, হ্যাঁ, ফাউন্ডেশন মানে সব কিছুরই ফাউন্ডেশন। ঠিক আছে, ফাউন্ডেশন মানে এরকম না যে শুধু পারমুটেশনের কোশ্চেন সলভ করানো হবে, শুধু কম্বিনেশনের কোশ্চেন এখানে আসবে না, এরকম তো না। ফাউন্ডেশন মানে প্রত্যেকটা চ্যাপ্টারের ফাউন্ডেশন, যে কোনো চ্যাপ্টারই আসতে পারে। ঠিক আছে, কারণ আপনার কি এই চ্যাপ্টারের ক্লাসগুলো করতে হবে না? অবশ্যই করতে হবে। তাহলে আপনার যদি বেসিক ধারণা না থাকে তখন আপনি ক্লাসে যাই কি করবেন? ঠিক আছে, ফাউন্ডেশন মানে কি এরকম যে 1 আর 1 যোগ করলে কত হয়, 2 আর 3 যোগ করলে কত হবে, এটাই কি ফাউন্ডেশন? না, চ্যাপ্টারের ফাউন্ডেশন ভাই। এখানে সকল চ্যাপ্টার নিয়ে আমরা কাজ করি। আমাদের প্রিভিয়াস এই জায়গাগুলোতে আপনারা দেখবেন যে পেজ যেটা আছে, এই পেজে আমরা পারমুটেশনের ক্লাস নিছি, আমরা প্রবাবিলিটিরও ক্লাস নিছি, আমরা পার্সেন্টেজের ক্লাস নিছি, লস প্রফিটের ক্লাস নিছি, এভারেজের ক্লাস নিছি, স্পিডের ক্লাস নিছি। সবগুলো চ্যাপ্টারেই কি হয়, ফাউন্ডেশন হয়ে যায়। ঠিক আছে, ওকে। তাহলে যাদের তথ্যের গ্যাপ আছে তারা একটু কাইন্ডলি আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনাদের তথ্য সম্পর্কে ধারণাটা পেয়ে যাবে, যদি কারো এরকম তথ্য নিয়ে কোনো সমস্যা থেকে থাকে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ফ্যাক্টরিয়ালের এই অংশটুকু আশা করি বুঝে গেছেন আপনারা যে আমাদের এই জায়গাটাই ফ্যাক্টরিয়াল বলতে কি বোঝানো হচ্ছে। এখন খুশি ফ্যাক্টরিয়াল কি জিনিস সেটা বুঝলেন, ভালো কথা। তাহলে এটার ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব সেটা একটু বলে দেন। আসেন আমরা একটু এইটা সংখ্যা দিয়ে যদি ক্যালকুলেশন করতে যাই, যেমন আপনাকে যদি এখন বলা হয় এই জায়গাটাই যে আমাদের এখন কি কাজ করতে হবে, আমরা সংখ্যা দিয়ে এখন একটু দেখতে চাই। যেমন 5p2 কত চলে আসবে আপনাকে ক্যালকুলেশনে জানতে চাওয়া হইলো। এখন দেখেন আপনি যদি এটা এই ফরম্যাট দিয়ে কাজ করেন, ফ্যাক্টরিয়ালের উপরে যা আছে তার ফ্যাক্টরিয়াল, তাহলে উপরে 5 আছে তাহলে 5 এর ফ্যাক্টরিয়াল, ডিভাইডেড বাই নিচে কি আছে উপরেরটা বিয়োগ নিচেরটার ফ্যাক্টরিয়াল, তাহলে 5 বিয়োগ 2 তাহলে 5 - 2 ফ্যাক্টরিয়াল, উপরে 5 ফ্যাক্টরিয়াল আর নিচে তাহলে আসবে 3 ফ্যাক্টরিয়াল। 5 কে ভাঙাই দিলে হচ্ছে আমরা কি পাবো, একটু মুভ করে দিও। একদম বাচ্চাদের মতন ক্যালকুলেশন করলে 5 * 4 * 3 * 2 * 1 এরকমই তো আমরা একটু আগে দেখে আসছি, তাই না? 3 ফ্যাক্টরিয়াল ভাঙাইলে কি চলে আসে, 3 * 2 * 1। এরপরে আমরা কি করি, 3 to 1 3 to 1 কাটাকাটি করে 4 আর 5 গুণন করে দিয়ে সুন্দর করে বলে দিলাম, অ্যান্সার হচ্ছে কত আমাদের 20। তাহলে অ্যান্সার 20 এর কাজ কমপ্লিট। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, যদি আমরা 3 * 2 * 1 এটাকে এইভাবে না লিখে ফ্যাক্টরিয়াল 3 অবস্থায় যদি রেখে দিতাম, আর নিচে আমাদের এই 3 to 1 এটা না লিখে যদি ফ্যাক্টরিয়াল 3 অবস্থায় রেখে দিতাম, আমাদের লেখাটা কি একটু কম লাগতো না? তাহলে ডেফিনেটলি খানিকটা জায়গা লেখা থেকে আমরা কিন্তু বেঁচে যাইতাম। কারণ আপনি যখন দেখতেছেন নিচে 3 ফ্যাক্টরিয়াল, তার মানে আপনার টার্গেট উপরে যেহেতু 5 বড় আছে, তো তার মানে 3 ফ্যাক্টরিয়াল তো পাবোই। তাহলে 5 * 4 * 3 to 1 না লিখে ফ্যাক্টরিয়াল 3 নিচে ফ্যাক্টরিয়াল 3 কাটাকাটি করে দিলাম, 4 × 5 = 20। এইটা হচ্ছে অথেন্টিক আপনার ওয়ে। আপনার পারমুটেশনের ফর্মুলা দিয়ে যদি আপনি ক্যালকুলেশন করতে চান তাহলে কেমন সেম। চলেন আমরা আরেকটা একটু ক্যালকুলেশন দেখি। যেমন যদি আপনাকে বলা হয় 5p3 অ্যান্সার কত আসবে, তাহলে আমরা কি বলবো, উপরেরটার ফ্যাক্টরিয়াল, উপরেরটা বিয়োগ নিচেরটার ফ্যাক্টরিয়াল, তাহলে 7 ফ্যাক্টরিয়াল, নিচে 7 থেকে 3 বাদ দিলে থাকে 4 ফ্যাক্টরিয়াল। 7 কে ভাঙাই দিলে কি হয়, 7 6 5 এই 4 আছে, তাহলে 4 3 2 1 একবারে লিখে ফেললাম ফ্যাক্টরিয়াল 4 নিচে ফ্যাক্টরিয়াল 4 কাটাকাটি করলাম, 5 6 30 30 আর 7 গুণন করে দিলাম, অ্যান্সার চলে আসছে 210। এই সেই অ্যান্সার, তাহলে 210 আমাদের। তাহলে দেখেন এই জায়গাটাই লেখা থেকে কিন্তু বেঁচে গেছি আমি। 4 * 3 * 2 * 1 না লিখে একবারে ফ্যাক্টরিয়াল 4, নিচেটা আবার হচ্ছে ফ্যাক্টরিয়াল 4 একবারে লেখা হয়েছে। এটাকেও আর আগেরটার মতন করে আমরা ভাঙাই দেই নাই। আচ্ছা, যদি এই দুইটা আপনারা বুঝে থাকেন তাহলে এইবার একটু আমাকে চট করে একটা ক্যালকুলেশন করে দেন যে দেখি তো আপনারা পারতেছেন কিনা। আপনাকে যদি এখন বলা হয় এইরকম যে 6p3 অ্যান্সার কত আসবে, আমাকে একটু অ্যান্সার দেন। 6p3 দেখি তো কার কার অ্যান্সার কি কি আসে, আমি একটু দেখতে চাই। 6p3 দুইটা ক্যালকুলেশন আমি করে দিছি, 5p2 7p3 দুইটার ক্যালকুলেশন আমি করে দিছি। এইবারে আমি একটু দেখতে চাই যে 6p3 এইটার ক্যালকুলেশনে আপনাদের রেজাল্ট কত চলে আসে। কত চলে আসে, 120 আসছে। ওকে ফাইন, রাখলাম।
আচ্ছা, অনেকের 120 দেখা যাচ্ছে। জুমে যারা অলরেডি আমাদের সঙ্গে কানেক্টেড আছেন তাদের কাছ থেকে অনেকগুলো অ্যান্সার পাওয়া গেছে, গুড। আর যারা অলরেডি আমাদের লাইভে কানেক্টেড আছেন তারা একটু কাইন্ডলি বলেন তো যে এটার অ্যান্সার কত চলে আসবে, দেখি তো। মারুফের কাছ থেকে অ্যান্সার পাইছি, বিথি অ্যান্সার দিচ্ছে, হ্যাঁ সিয়াম অ্যান্সার দিছে, গুড। হ্যাঁ সিয়াম অ্যাডভান্স হয়ে গেছে, হ্যাঁ আমি অ্যাডভান্স হইতে এখনো যাই নাই, ঠিক আছে। একদম পুরা বেসিক আগে আমাদের যে ফর্মুলাটা ছিল এই ফর্মুলাটার ইউজটা আমি দেখতেছিলাম যে আমরা কি বুঝি কিনা ফর্মুলাটা। তাহলে দেখেন এখানেও তাহলে কি আসবে, উপরেরটার ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই উপরেরটা বিয়োগ নিচেরটার ফ্যাক্টরিয়াল। তার মানে 6 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল। 6 কে ভাঙাই দিলাম, 6 5 4 ইনটু ফ্যাক্টরিয়াল 3 দিলাম, নিচে ফ্যাক্টরিয়াল 3 দিয়ে দিলাম, দুইটা কাটাকাটি, 4 5 20, 20 আর 6 গুণন করলে কত চলে আসে, 120। দ্যাটস ওয়াই অ্যানসার তাহলে হচ্ছে আমাদের 120। আমরা অ্যানসার পেয়ে গেছি। এবার আসে আমরা যে পারমুটেশনের ক্যালকুলেশন এখানে করলাম, এই ক্যালকুলেশনগুলোর একটা টেকনিক আছে যদি আপনি দ্রুত একটু কি করতে চান, সলভ করতে চান। কেমন দেখেন, অলরেডি আমরা কিন্তু 3টা এক্সাম্পল দেখে ফেলছি। 3টা এক্সাম্পলে কোনটাতে কে ছিল আমরা একটু দেখি। 5p2 প্রথমটা ছিল 5p2, তারপরেরটা আমাদের ছিল 7p3, তারপরেরটা আমাদের ছিল কত 6p3। এই হচ্ছে 3টা আমরা হচ্ছে এক্সাম্পল দেখলাম। সেই এক্সাম্পল গুলো থেকে আমরা তো রেজাল্ট জানি যে এটা রেজাল্ট 20, এটা রেজাল্ট 210, এটা রেজাল্ট 120 আসছে। আমরা টেকনিক্যাল ওয়েতে এবার একটু আগানোর চেষ্টা করব। সেটা হচ্ছে কেমন, খুব ভালো করে খেয়াল করেন নিচে কত আছে, এখানে 2। তাহলে উপরে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা নিচের দিকে 2 ঘর আসবে, 2 পর্যন্ত না, 2 ঘর। তাহলে নিচের দিকে 2 ঘর আসা মানে কি আসবে, 5 আর 4, তাহলে 4 আর 5 গুণন করলে কত আসে 20। তার মানে অ্যান্সার 20। দেখেন অ্যান্সার কিন্তু 20ই ছিল। আবার খেয়াল করেন 7p3 নিচে কত আছে 3, তাহলে উপরেরটা 3 ঘর আসবে, নট 3 পর্যন্ত, 3 ঘর। 2 ছিল, 2টা ঘর আসছেন, 3 আছে তাহলে 3টা ঘর। 3টা ঘর কে কে, 7 6 5, তাহলে 5 6 30, 30 আর 7 গুণন করলে কত আসে 210। তাহলে অ্যান্সার 210। এই যে দেখেন তাই ছিল অ্যান্সার 210। সেম আছে এটাও দেখেন 6p3, তাহলে নিচে 3, তাহলে উপরেরটা 3 ঘর, 6 5 4, 4 5 20, 6 আর 20 গুণন করলে কত চলে আসে 120। তাহলে দেখেন ক্যালকুলেশনটা কত সহজ হয়ে যায়। অনেক সহজে কিন্তু আপনি মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবেন। এই ক্যালকুলেশন করার জন্য আপনার এত বড় সিস্টেমেটিক্যালি ওয়েতে আর যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। একটু ট্রিকি যদি আপনি হন তাহলে এবার একটু চট করে বলেন তো দেখি কে কে অ্যান্সার দিতে পারেন। আমি কয়টা এক্সাম্পল আর একটু দেখতে চাই। বলেন 4p2 অ্যান্সার কত আসবে, চট করে বলেন 4p2। কেউ কোনো খাতা কলম ইউজ করবেন না, মুখে মুখে অ্যান্সার দিবেন। 4p2 অ্যান্সার কত? এই চলে আসছে কত 12 12 12, কার 8 চলে আসছে 8 কেন? এই যারা হচ্ছে লাইভে আছেন আমি একটু তাদের কাছ থেকে দেখতে চাই 4p2 অ্যান্সার কত, চট করে একটু বলেন 4p2। জুম থেকে অনেকের অ্যান্সার চলে আসছে, গুড। নিচে 2, তাহলে উপরে একটা 2 ঘর, নিচের দিকে আসেন 2 ঘর, একটা ঘর তার নিচে কি আছে 3, তাহলে 3 4 কত আসবে 12, তাহলে অ্যান্সার 12 শেষ। তাহলে ধুম করে এবার আরেকবার একটু অ্যান্সার দেন 3p3, চট করে অ্যান্সার দেন কত আসবে 3p3। দেখি তো কে কে তাড়াতাড়ি অ্যান্সার দিতে পারেন 3p3। একজন দিছে 1, একজন দিছে 0। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। তাড়াতাড়ি মানে কি এরকম, ঠিক আছে। উপরেটার অ্যান্সার 60। কেমন করে 60? কে বললো এটা? এই কিছু একটা হয়েছে আপনাদের। হ্যাঁ এইটার অ্যান্সার কে কে দিচ্ছেন? 1 দিচ্ছেন, 6 দিচ্ছেন, 1 দিচ্ছেন, 6 দিচ্ছেন। হায় আল্লাহ, এই এতক্ষণ কি এরকম করছেন? 2 দ্বারা 4 কে ভাগ করছেন, 3 দ্বারা 6 কে ভাগ করছেন, 3 দ্বারা 7 কে ভাগ করছেন, এরকম। অনেকে দেখেন লোভ সামলাইতে পারেন না, 3 আর 3 কাটাকাটি করে দিয়ে বলতেছে অ্যান্সার 1। আবার অনেকে কি চিন্তা করতেছে 3 থেকে 3 বাদ দিলে তো 0 থাকে, তাহলে 0 থেকে অ্যান্সার। অনেকে 0 দিচ্ছেন, 1 দিচ্ছেন। ঘটনা কি এরকম ছিল নাকি? না, ঘটনা কি ছিল, নিচে যে সংখ্যা থাকবে উপরেরটা তত ঘর নিচের দিকে আসবো। তাহলে নিচে কত আছে 3, তাহলে উপরে যে সংখ্যাটা আছে সেটা নিচের দিকে 3 ঘর আসে। তাহলে উপরে কি ছিল 3, তাহলে 3 2 1, ঠিক আছে 3 ঘর আসছে। তার মানে অ্যান্সার কত চলে আসছে? অ্যান্সার হচ্ছে 6। এইরকম তাড়াহুড়ো করতে যায় না। ঘটনার যে লজিকটা, এই লজিকের তো কোনো পরিবর্তন আসবে না। লজিকটা কি ছিল, নিচে যা থাকবে, যে সংখ্যাটা থাকবে উপরেরটা তত ঘর নিচে আসবো।
নিচে 3 তাহলে উপরেরটা 3 ঘর, নিচে 2 উপরেরটা 2 ঘর, নিচে 2 তাহলে উপরেরটা 2 ঘর, নিচে 3 তাহলে উপরেরটা 3 ঘর আসবো। বিষয়টা হচ্ছে এইটা। এবার একটু বলেন জিনিসটা ক্লিয়ার কিনা। আমরা অথেন্টিক প্রসেসও দেখছি, আমরা একটু ট্রিকি ওয়েতে কিভাবে দ্রুত সলভ করতে পারি, মুখে মুখে আমরা অ্যান্সার দেখেন করতে পারি, আমাদের আর পারমুটেশনে লেখালেখি করার কোনো প্রয়োজন পড়বে না। ক্লিয়ার? এটা পারবো আমরা এখন? গুড, সুপার ক্লিয়ার হয়ে গেছে। বাকিদের সবার কি ক্লিয়ার? যারা হচ্ছে বিশেষ করে আমাদের লাইভে আছেন তারা একটু কাইন্ডলি জানান যে এটা কি ক্লিয়ার কিনা। ওকে, তাহলে এটাও ক্লিয়ার, ফাইন। তাহলে এইবারে আমরা পারমুটেশনের যেহেতু ক্যালকুলেশন শিখে ফেলছি, তাহলে এখন কি শেখা উচিত? কম্বিনেশন। তাহলে চলেন আমরা একটু কম্বিনেশনের চেহারাগুলো দেখার চেষ্টা করি যে কম্বিনেশন কিভাবে কাজ করে। কম্বিনেশন পারমুটেশনের জন্য আমরা মূল ফরম্যাটে কি বলছিলাম? NPR, আর এখানে বলবো NCR। ওই N আর R আগেরটার মতনই, টোটাল নাম্বার, সিলেকশন নাম্বার, আর সি মানে এখানে বোঝানো হয়েছে কম্বিনেশন। কম্বিনেশন তাহলে আগেরটা ছিল n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিসকে বিন্যস্ত করা, আর এইখানে হচ্ছে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস কতভাবে সমাবেশ করতে পারবো, সমাবেশে সাজাইতে পারবো। বিষয়টা হচ্ছে এইরকম আপনার চলে আসতেছে। তাহলে এইটার আবার ক্যালকুলেশনের বা এই ফরম্যাটটার বা এই ফর্মুলাটা ভাঙাইলে কেমন আসবে সেটাও একটু দেখা দরকার। যে n c r এটা ভাঙাইলে কি হয়? ফ্যাক্টরিয়াল n, নিচে আসবে ফ্যাক্টরিয়াল r, তারপরে আসবে n মাইনাস r। একটা অংশে একটু বেড়ে গেছে, তাই না? আগেরটা কি ছিল? NPR। একটু খেয়াল করে দেখেন, NPR এ ছিল ফ্যাক্টরিয়াল n, উপরেরটার ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই উপরেরটা বিয়োগ নিচেরটার ফ্যাক্টরিয়াল ছিল। আর এবারেরটাতে একটা স্টেপ একটু বেড়ে গেছে, উপরেরটার ফ্যাক্টরিয়াল নিচেরটার ফ্যাক্টরিয়াল, এই যে নিচে যেটা আছে তার ফ্যাক্টরিয়াল, আবার হচ্ছে নিচে কি আসবে? উপরেরটা বিয়োগ নিচেরটার ফ্যাক্টরিয়াল। একটা পোরশন বেড়ে গেছে। এইটার ক্যালকুলেশন কেমন হয় চলেন আমরা একটু সেটাও দেখতে চাই। যে পারমুটেশনের ক্যালকুলেশন আমরা দেখছি, কম্বিনেশনের ক্যালকুলেশন সংখ্যা দিয়ে করলে কেমন আসবে? যেমন 5C3 কত চলে আসবে আমি একটু চেক করতে চাই, চলেন। তাহলে ফরম্যাট অনুযায়ী উপরেরটার ফ্যাক্টরিয়াল, নিচেরটার ফ্যাক্টরিয়াল, উপরেরটা বিয়োগ নিচেরটার ফ্যাক্টরিয়াল। তাহলে কি আসবে? 5 ফ্যাক্টরিয়াল, নিচে 3 ফ্যাক্টরিয়াল, তারপরে 2 ফ্যাক্টরিয়াল। 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে কি আসবে? 5 × 4 × 3 to 1, একবারে লিখলাম ফ্যাক্টরিয়াল 3, নিচে থাকলো ফ্যাক্টরিয়াল 3, ফ্যাক্টরিয়াল 2, ফ্যাক্টরিয়াল 3, ফ্যাক্টরিয়াল 3 সেম মান অমিট করে দিলাম আমরা। ফ্যাক্টরিয়াল 2 মানে কি? ফ্যাক্টরিয়াল 2 মানে হচ্ছে 2 × 1, 2 × 1 মানে কি হয়? শুধু 2। তাহলে ফ্যাক্টরিয়াল 2 এর মান কত? 2। তাহলে এই 2 দ্বারা যদি আমি এখন 4 কে ভাগ করি তাহলে 2 হইলো। তাহলে 5 আর 2 গুণন করলে কত চলে আসে? 10। অ্যান্সার পেয়ে গেছি, অ্যান্সার হচ্ছে 10। ঠিক সেম একই প্যাটার্নে এখন যদি আপনাদেরকে কোশ্চেন করা হয় যে তাহলে এবার একটু বলেন যে আমাদের ক্যালকুলেশনের পোরশনে যদি বলতো 7C2 কত আসবে, তাহলে এটা ভাঙাইলে আমাদের রেজাল্ট কত আসবে? একটু কাইন্ডলি আমাকে হেল্প করেন দেখি। 7C2 কার কি রেজাল্ট চলে আসে? জুম এবং লাইভ দুইটা পোরশনে যারা যারা কানেক্টেড আছেন তারা একটু কাইন্ডলি বলেন। সহজ চ্যাপ্টার নিয়ে সহজভাবে কথা বলাটা অনেক সহজ, কিন্তু জটিল চ্যাপ্টারগুলো নিয়ে সহজভাবে কথা বলাটা এত সহজ নয়, ঠিক আছে? এখন আমরা তারপরেও চেষ্টা করতেছি যে যে চ্যাপ্টারগুলোতে আপনাদের একটু কি ছিল, আপনাদের এই জায়গাটা একটু প্রবলেম ছিল, আমরা এইটা ধারাবাহিকতা কিন্তু গত ক্লাসে না তার আগের ক্লাসে যখন আমরা তার আগের ক্লাস নিয়ে আলোচনা করতেছিলাম তখন আপনাদের কাছ থেকেই পাওয়া তথ্য অনুযায়ী যে কোন কোন চ্যাপ্টারগুলোতে আপনাদের দুর্বলতা আছে সেখান থেকে নোট ডাউন করা হয়েছিল। আপনারা জানাইছিলেন যে যে চ্যাপ্টারগুলো, তার মধ্যে সব থেকে টপে ছিল হচ্ছে প্রবাবিলিটি, আমরা সেটা নিয়ে কিছু কথাবার্তা শুনছি। দ্বিতীয় অংশে ছিল হচ্ছে পারমুটেশন কম্বিনেশন, আমরা সেটার বেসিক অংশ নিয়ে কাজ করতেছি। ম্যাথে কিন্তু এখন পর্যন্ত যেতেই পারেনি। দেখেন আমরা শুধু ফরম্যাটের ঘটনাগুলো জানতেই আমাদের কত সময় লেগে যাচ্ছে। জানতে হবে, জানতে সময় দিতে হবে। আপনি যদি মনে করেন যে একেবারে ধুম করে কি করব, আমি একদম শিখে ফেলবো 10 মিনিটে, এইটা সম্ভব না ভাই। একটা খাবার খাওয়াটা যত না তাড়াতাড়ি করা যায় কিন্তু খাবারটা প্রসেস করতে কিন্তু সময় লাগে। আমরা এখন প্রসেসিং মোডে আছি, আমরা খাওয়ার মোডে এখনো কিন্তু নাই। আচ্ছা, কার কার চলে আসছে? 21 অনেকের অ্যান্সার চলে আসছে। 21 গুড।
অনেকের অ্যান্সার চলে আসছে, থ্যাংক ইউ। তাহলে চলেন আমরা একটু চেক করি কেমন করে আসলো আমাদের। উপরেরটার ফ্যাক্টরিয়াল, নিচেরটার ফ্যাক্টরিয়াল, উপরেরটা বিয়োগ নিচেরটার ফ্যাক্টরিয়াল, তার মানে 7 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল আর হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল। 7 কে ভাঙাই দিলে 7 6, তারপরে 5 4 3 2 1, একবারে দেখলাম ফ্যাক্টরিয়াল 5 আর নিচে থাকলো ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 5। কাটাকাটি করে দিলাম ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল 5 সেম মান। ফ্যাক্টরিয়াল 2 এর মান আমরা জানি 2, 2 দ্বারা 6 কে ভাগ করলে আসলো 3, তাহলে এখানকার 3 আর 7 গুণন করলাম, 3 7 কত চলে আসে 21। দ্যাটস ওয়াই আমরা অ্যানসার পেয়ে গেছি। অ্যানসার হচ্ছে আমাদের 21 7C2 অ্যানসার চলে আসছে। সেম এখন ঘটনা হচ্ছে যদি আমরা এইটা এমসিকিউ বা রিটেনে করতে যাই, এত বড় এই ক্যালকুলেশন পরীক্ষার হলে করার মতন কি সুযোগ পাওয়া যায়? না, রাব করার এত জায়গাও পাওয়া যায় না, রাব করার মতন আমরা এত সময়ও পাই না, আমাদের জায়গাও কম সময় কম। আবার সেই পুরাতন গল্প, তাহলে আমাদের কিছু কি করা দরকার? ট্রিক্স, একটু ট্রিকি ওয়েতে আমরা একটু চিন্তা করতে চাই যে অ্যান্সার কিভাবে আসলো। এগুলো কয়টা ক্যালকুলেশন দেখছি অলরেডি? দুইটা, একটা হচ্ছে 5C3 আর একটা আমরা দেখলাম 7C2। চলেন আমরা একটু দেখার চেষ্টা করি এটা কিভাবে আর মানে ছোট করে নিয়ে আসা যায়। প্রথম কথা, এটা নিচে কি আছে? 3, তাহলে উপরে একটা 3 ঘর আসলো, 5 × 4 × 3। কার মতন? এটা হচ্ছে পারমুটেশনের মতন, কিন্তু এটা কি পারমুটেশন? না, এটা কি কম্বিনেশন। প্রথম 3টা অক্ষরের দিকে তাকান, দেখেন তো কি লেখা আছে? COM, শুধু 3টা অক্ষর। কি লেখা আছে? কম। তার মানে মাথায় রাখেন এরকম করে যে কম্বিনেশন মানে কমাইতে হয়। কম্বিনেশন মানে কি করতে হয়? কমাইতে হয়। কমানো মানে হচ্ছে ভাগ করা। এটা মাথায় রাখেন, জাস্ট মনে রাখার জন্য বলতেছি। কম্বিনেশন মানে হচ্ছে কি করতে হবে? কম কম লেখা আছে না, তাহলে কম্বিনেশন মানে কমাইতে হয়। কমানো মানে কি করা? ভাগ করা। একটা জিনিস ভাগ করলেই তো কি হয়ে যায়? কমে যায়। তাহলে কম্বিনেশনে ভাগ করতে হবে, আমাদেরকেও ভাগ করতে হবে। ভালো কথা। এখন কোশ্চেন, স্যার কি দ্বারা ভাগ করব? নিচে যা আছে তার ফ্যাক্টরিয়াল দ্বারা। তাহলে নিচে কত? 3, তাহলে 3 এর ফ্যাক্টরিয়াল কত? 3 × 2 × 1। তার মানে আমরা এখান থেকে 3 3 কাটাকাটি করলাম, 2 দ্বারা 4 কে ভাগ করলাম, 5 দোকানে কত চলে আসছে? 10। এই যে দেখেন আমরা এখানেও 10 পাইছিলাম। আবার চেক করেন, আসেন নিচে কত? 2, তাহলে উপরেরটা 2 ঘর, 7 6, শেষ কাজ। পারমুটেশন। এটা কি পারমুটেশন? না, কম্বিনেশন। আমরা বলছিলাম কম্বিনেশন মানে কমাইতে হয়, কমানো মানে ভাগ করা, তাহলে এখানে ভাগ করে দিতে হবে। এখন কোশ্চেন কি দ্বারা ভাগ করবেন? নিচে যা আছে তার ফ্যাক্টরিয়াল দেয়। তাহলে নিচে কত আছে? 2, তাহলে 2 এর ফ্যাক্টরিয়াল 2 × 1। 2 দ্বারা 6 কে ভাগ করলাম 3, তাহলে 3 আর 7 গুণন করলে কত চলে আসছে? 21। এই দেখেন অ্যান্সার আমাদের 21। ঠিক আছে না? এই জায়গাটায় একটা বোঝার বিষয় আছে। বোঝার বিষয়টা কোথায় একটু খেয়াল করেন। আচ্ছা বলেন তো, উপরেরটা ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই উপরেরটা বিয়োগ নিচেটা, এই অংশটুকু কার ছিল? পারমুটেশনের ফর্মুলা ছিল না? দেখেন তো, ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল n - r, তাই তো ছিল। বলেন কম্বিনেশন কি তাই আসছে? না, কম্বিনেশনের নিচের ক্যালকুলেশন একটা অংশ বেশি। সেটা কি? এই নিচেরটার ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ। তাহলে আপনি পারমুটেশনে যা করতেছেন তার সঙ্গে শুধু নিচেরটার ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করেন। পারমুটেশনে যা ছিল আপনি শুধু কম্বিনেশনের নিচেরটার ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করতেছেন, শেষ। আপনি ফর্মুলার দিকে তাকান, তাহলেই এইটার ছোট ক্যালকুলেশন কেমন হবে সেটা বোঝা যাবে। এইবারে লজিক কি ক্লিয়ার হয়েছে কিনা এবার একটু বলেন। এবং শুধু বলা নয়, এইবারে মুখে মুখে অ্যান্সার দেন। 4C2 অ্যান্সার কত চলে আসবে? চট করে অ্যান্সার দেন। 4C2 কত চলে আসবে? জি স্যার, ক্লিয়ার, গুড। চট করে বলেন, মুখে মুখে, কোনো ক্যালকুলেশন করবেন না, কম্বিনেশন। 4C2 অ্যান্সার কত আসবে? 4C2 6, গুড। এই যে চলে আসছে অনেকের অ্যান্সার। নিচে 2, তাহলে উপরেরটা 2 ঘর, 4 × 3, তারপরে নিচে যা আছে তার ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ, 2 × 1, তাহলে ভাগ করলাম আমরা 2, 3 দোকানে কত চলে আসছে? 6, তাহলে অ্যান্সার শেষ, অ্যান্সার 6। ফাইন। তাহলে এবারে একটু চট করে বলেন 3C3 অ্যান্সার কত আসবে? চট করে বলেন। যারা যারা গতবারে ভুল করছিলেন 3P3, তারা যেন এবারে আর কেউ না ভুল করেন। হ্যাঁ, 3C3, দেখি কার কি অ্যান্সার আসে। 3C3 কার কি অ্যান্সার চলে আসে আমি একটু দেখতে চাই। এই 2 চলে আসছে কার? এটা আহা, রাহানা। কার এটা? রুবা। ওকে, আচ্ছা 1 1 1 1 1 চলে আসছে। নিচে 3, আগে আমাদের কাজ কি? উপরে আমাদের যা আছে নিচে 3 মানে 3 ঘর যাব, তার মানে 3 × 2 × 1,
কম্বিনেশন মানে কি করতে হয়, ভাগ করতে হয়। কি দ্বারা ভাগ করব, নিচে যা থাকবে তার ফ্যাক্টরিয়াল দ্বারা। তাহলে নিচে কি ছিল 3, 3 এর ফ্যাক্টরিয়াল করলে কি হয় 3 গুণন 2 গুণন 1, তার মানে সব কাটাকাটি করলে ফাইনালি আসলে পাওয়া গেছে কত 1। অ্যান্সার শেষ, অ্যান্সার 1। এই গেল হচ্ছে আপনার অ্যান্সারের কাহিনীগুলো। অর্থাৎ পারমুটেশন এবং কম্বিনেশনের দুটা ওয়েতেই আমরা ক্যালকুলেশন শিখছি। মূল ক্যালকুলেশন কেমন হয় সেটাও দেখছি, পরীক্ষার হলে কোন ধরনের ওয়ে অ্যাপ্লাই করা উচিত সেটাও আমরা দেখছি। এইটা এমসিকিউ থাকুক রিটেন থাকুক দুইটা জায়গায় আসলে অ্যাপ্লাই করা যায়, কিন্তু মূল ক্যালকুলেশনগুলো তো আগে জানতে হবে। কারণ আমরা শুধু বলি এনপিআর এনপিআর এনপিআর, তো এনপিআর এর আসলে এই ভাঙ্গানোর কাহিনীটা কি ছিল সেটা তো আগে আমার জানা দরকার। যে আমি যখন সংখ্যা দিয়ে এনপিআর করতেছি তখন আমার সেটার ক্যালকুলেশনটা কেমন হবে। কিন্তু পরীক্ষার হলে আমার দরকার হয় কি, পরীক্ষার হলে আমার দরকার দ্রুত ক্যালকুলেশন, তখন আমার ট্রিক্স দরকার হয়। সেম অ্যাজ কম্বিনেশনে এনসিআর এটা ভাঙ্গাইলে কি হয় সেটা আমি জানি, কিন্তু এনসিআর এর যখন আপনি কি করতেছেন সংখ্যা দিয়ে যখন ক্যালকুলেশন করতেছেন সেটার অথেন্টিক প্রসেস অ্যাপ্লাই করলে কেমন হবে সেটাও আমরা শিখছি। কিন্তু পরীক্ষার হলে আমার ওই যে পুরাতন গল্প, কি দরকার ভাই, আমার দরকার রেজাল্ট, কত দ্রুত রেজাল্ট আনা যায় এইটা আমার জানা দরকার। আমার ওই 5p3 ভাঙ্গাইলে কি হয় এইটা আমার জানাটা জরুরি না, আমার জরুরি হচ্ছে রেজাল্ট কত আসবে, 5p3 রেজাল্ট কত, 5c3 রেজাল্ট কত, ঠিক আছে, এই রেজাল্ট আমার দরকার। সেটার জন্য আমাদের যে ট্রিকি ওয়েটা ছিল সেটাও আমরা এখান থেকে শিখে নিলাম। এই পর্যন্ত আগে বলেন যে আমরা দুইটা পোর্শনে শুধু কাজ করছি, একটা হচ্ছে পারমুটেশন এবং কম্বিনেশনের পার্থক্য, এবং 2 নাম্বারটা হচ্ছে পারমুটেশন এবং কম্বিনেশনের ফর্মুলাটা ভাঙাইলে কেমন হয় সেইটা চেহারাটা, শুধু দুইটা কাজ করছি। এই দুইটা কাজ কি ক্লিয়ার কিনা আগে একটু কাইন্ডলি জানান, এটা কি ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, জি স্যার ক্লিয়ার। ওকে, তাহলে এবারে চলেন আমরা ছোটখাটো কিছু ঘটনা বোঝার চেষ্টা করি, ঠিক আছে। আমরা এইবারে একটু কাজ করব পার্সন, কি নিয়ে আমরা কাজ করব, পার্সন মানে লোকজন, এই নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, আমরা কয়েকটা ছোটখাটো ঘটনা আগে বুঝি, যেমন টাইপ 1 এর কাজ, ঠিক আছে। টাইপ 1টা কি এটা কেউ এখন লিখবেন না, ঠিক আছে, কেউ লিখতে যাবেন না, আমি যা বলতেছি এই কথাগুলো শুধু শুনবেন, অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। লেখালেখির কাজ এখন না, লেখালেখির কাজ হচ্ছে যখন ক্লাসটা শেষ হয়ে যাবে, এই ক্লাসটা রেকর্ড থাকবে। যারা বিশেষ করে হচ্ছে আমার জুমে আছেন তারা তো রেকর্ডটা এখান থেকে পেয়ে যাচ্ছেন, আর যারা হচ্ছে লাইভে আছেন তারা একটু লাইভটা যদি শেয়ার করে রাখেন তাহলে একটু ভালো হয়, যে আপনি পরে চাইলে কি করতে পারবেন, একটা ফ্রি টাইমে আপনি এই ক্লাস থেকে এখন যে কথাগুলো বলবো মেইন ম্যাথ করার জন্য হচ্ছে এই কথাগুলো লাগবে আমাদের, এই কথাগুলো পরে আপনি কি করতে পারবেন, পরে আপনি রেকর্ড ক্লাস থেকে আপনি ফরওয়ার্ড করেন, আপনি রিউইন্ড করেন, আপনি পজ করেন, সব কিছু করে করে আপনি খাতায় নোট ডাউন করতে পারবেন। এখন নোট ডাউন করতে যায় না, কারণ নোট ডাউন করতে গেলে না আপনার নোটটা খাতায় ঠিক মতো উঠাইতে পারবেন, না আমার কথা শুনতে পারবেন, কোনোটাই হবে না। এখন কোনো লেখা যাবে না, এখন আমি শুধু যা বলবো শুধু আপনারা ফোন বা মোবাইলের স্ক্রিনে বা ল্যাপটপ আপনি বলেন ডেস্কটপ বলেন যাই বলেন না কেন, শুধু স্ক্রিনের দিকে আপনি তাকাই থাকেন, অন্য কোনো দিকে আপনি তাকাইতে পারবেন না, একদম জাস্ট স্ক্রিনের দিকে। টাইপ 1 এর কোশ্চেনগুলো কেমন হয়, ধরেন আপনাকে বলা হইলো যে 3 জন ব্যক্তিকে কতভাবে সাজানো যায়, এ বি সি, 3 জন ব্যক্তিকে কতভাবে সাজানো যায়, কোনো শর্ত নাই। এ বি সি ডি 4 জন ব্যক্তিকে কতভাবে সাজানো যায়, এ বি সি ডি ই 5 জন ব্যক্তিকে কতভাবে সাজানো যায়, কোনো শর্ত আছে না, কোনো শর্ত টর্ত নাই একদম। তাহলে মাথায় রাখেন টাইপ 1টা হচ্ছে শর্ত ছাড়া সাজানো। যদি কখনো আমরা শর্ত ছাড়া সাজাইতে চাই তাহলে কি করব, যে পার্সন আছে তার সংখ্যাকে ফ্যাক্টরিয়াল করে দেব, তাহলে কাজ শেষ। যেমন 3 জন ব্যক্তিকে কতভাবে সাজানো যায়, 3 ফ্যাক্টরিয়াল, অঙ্ক শেষ, ঠিক আছে। 4 জন ব্যক্তিকে কতভাবে সাজানো যায়, ফ্যাক্টরিয়াল 4, অঙ্ক শেষ। 5 জন ব্যক্তিকে কতভাবে সাজানো যায়, ফ্যাক্টরিয়াল 5, অঙ্ক শেষ। ফ্যাক্টরিয়াল 5 এর মান কত, ফ্যাক্টরিয়াল 3 এর মান কত, এই মানগুলো ছোটখাটো কিছু মান যদি আপনাদের কি করা থাকে, মুখস্থ করা থাকে তাহলে খুব ভালো হয়। যেমন ফ্যাক্টরিয়াল 1 যদি বলেন তাহলে ফ্যাক্টরিয়াল মানে কি 1, 1 এর মান কত চলে আসে 1। ফ্যাক্টরিয়াল 2 মানে কি চলে আসে 1 × 2, তার মানে রেজাল্ট কত চলে আসবে 2। ফ্যাক্টরিয়াল 3 এর মান কত চলে আসে 1 × 2 × 3, তার মানে কত আসবে 6। ফ্যাক্টরিয়াল 4 এর মান কত চলে আসে 1 2 3 4, তার মানে অ্যান্সার দেখবেন চলে আসবে 24। আমি আর লিখলাম না এটা। ফ্যাক্টরিয়াল 5 এর মান আপনার কত চলে আসবে তাহলে 120।
ফ্যাক্টরিয়াল 6 এর মান তাহলে কত চলে আসবে আপনার 720। অন্তত ফ্যাক্টরিয়াল 6 পর্যন্ত কিছু মান, এগুলো হচ্ছে কমন মান, এই মানগুলো মাথায় রাখতে পারলে একটু ভালো হয়, দ্রুত ক্যালকুলেশনগুলো করা যায়। তাহলে ফ্যাক্টরিয়াল 4 এর ফ্যাক্টরিয়াল 3 মান কত 6, তার মানে তিনজন ব্যক্তিকে কতভাবে সাজানো যাবে 6 ভাবে। ঠিক আছে, পরেরগুলো আর আমি বলে দিলাম না। এই 6 ভাবে কোন 6 ভাবে একটু খেয়াল করে দেখেন। এই যে আমরা বললাম যে তিনজন ব্যক্তিকে 6 ভাবে সাজানো যায়, সেই 6 ভাবে হচ্ছে এ বি সি, এ সি বি হইতে পারে, বি এ সি হইতে পারে, বি সি এ হইতে পারে, সি এ বি হইতে পারে, সি বি এ হইতে পারে। এই হচ্ছে 6 রকম। আপনি মনে মনে চিন্তা করেন যে এ বি সি এই তিনজন ব্যক্তিকে কতভাবে সাজানো যাবে। প্রথমে সি, তারপরে বি, তারপরে এ, প্রথমে সি, তারপরে বি, তারপরে এ আছে। দেখেন এই 6টার বাইরে আপনার যাওয়ার কোনো সুযোগ নাই। এইটা না আমরা লিখে লিখে দেখলাম, সেটাই আমরা অঙ্ক করছি হচ্ছে এইটা দিয়ে। তাহলে আমাদের মূল কথাটা কি ছিল? টাইপ 1 এর কাজ কি? শর্ত ছাড়া সাজানো। এটা ছিল শর্ত ছাড়া সাজানো, সাজানো অর্থাৎ কোনো রকমের শর্ত তত্ত্ব এখানে কোনো কিছুই দেওয়া নাই। ঠিক আছে, এবং এইটার মূল ক্যালকুলেশনটা দেখেন কেমন। আমরা তো ছোট করে নিয়ে আসছি এটাকে, যে যদি কখনো শর্ত তত্ত্ব সাজাইতে বলে তাহলে আপনি কি করবেন, তাহলে যে সংখ্যা বলবেন তার ফ্যাক্টরিয়াল করেন। আসলে বিষয়টা কেমন খেয়াল করেন। এই যে এটা বললেন যে তিনজন ব্যক্তিকে কতভাবে সাজানো যায়, এ বি সি আছে, তিনজন থেকে তিনজনকেই আমরা নিব। তাহলে তিনজন থেকে আপনি তিনজনকেই যদি নিতে চান তাহলে এখানে কি আসবে 3p3 চলে আসবে। ঠিক আছে, পারমুটেশন নাকি কম্বিনেশন, জায়গা চেঞ্জ করলে কি নতুন ঘটনা ঘটে? হ্যাঁ ঘটে, তার মানে অর্ডার আছে, অর্ডার থাকা মানে পারমুটেশন, তার মানে 3p3। তাহলে 3p3 অরিজিনালি যদি ক্যালকুলেশন আমরা করি তাহলে কি চলে আসে দেখেন, উপরেরটার ফ্যাক্টরিয়াল, উপরেরটা বিয়োগ নিচেরটার ফ্যাক্টরিয়াল। তার মানে কি চলে আসে, উপরে 3 ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে 0 ফ্যাক্টরিয়াল। 0 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 1, ফ্যাক্টরিয়াল 0 মান হচ্ছে আমাদের কত চলে আসবে 1। তাহলে 1 দ্বারা ভাগ করা না করা একই কথা, তার মানে ফ্যাক্টরিয়াল 3 চলে আসে। তাহলে তিনজন থেকে যদি আমি, এটা সি না, এটা হচ্ছে 3p3। তিনজন থেকে যদি তিনজনকে নিতে চান আলটিমেটলি রেজাল্ট কি আসে, ফ্যাক্টরিয়াল 3। চারজন থেকে চারজনে নিলে ফ্যাক্টরিয়াল 4 আসবে, পাঁচজন থেকে পাঁচজন নিলে ফ্যাক্টরিয়াল 5 আসবে। সেটাকে আমরা এখানে সংক্ষেপে নিয়ে চলে আসছে যে শর্ত ছাড়া যদি কখনো সাজাইতে বলে তাহলে টোটাল পার্সনের যে সংখ্যাটা থাকবে তাকে ফ্যাক্টরিয়াল করলেই আমরা মূল সাজানোর উপায়টা পেয়ে যাব। সহজ উপায়, শেষ, ঘটনা শেষ, কমপ্লিট, কোনো ঝুট ঝামেলা কোনো কিছুই নাই এই জায়গাটাই। ঠিক এইরকম এখন যদি আপনাকে বলা হয় টাইপ 2 একটা কাজ, টাইপ 2 কেমন, যদি জায়গা ফিক্সড হয়। এবারে শর্ত দিয়ে দিছে তারা যে যদি জায়গা ফিক্সড হয়ে যায়। এখন কোশ্চেন হচ্ছে স্যার যদি জায়গা ফিক্সড হয় মানে বিষয়টা কেমন? খেয়াল করে দেখেন, ধরেন আপনাকে বলা হলো যে এ বি সি তিনজন ব্যক্তিকে কতভাবে সাজানো যাবে, যেখানে এ আর বি সবসময় প্রথম স্থানেই বসবে। জায়গা কি ফিক্সড হয়েছে না? হ্যাঁ, জায়গা ফিক্সড হইলে তাদের চিন্তা আলাদাভাবে করতে হয়, বাকিদের চিন্তা আলাদাভাবে করতে হবে। তাদের চিন্তা আলাদা, বাকিদের চিন্তা আলাদাভাবে আপনাকে করতে হবে। আপনার এ বি সি তিনজন ব্যক্তিকে কতভাবে আপনি সাজাইতে পারবেন। ঠিক আছে, যেখানে এ আর বি সবসময় কোথায় বসবে, প্রথমেই বসবে। এ আর বি সবসময় কোথায় বসবে, প্রথমেই বসবে। তাহলে দেখেন জায়গা ফিক্সড হয়ে গেছে। তাহলে তারা মানে কয়জন, দুইজন। এই দুইজনের চিন্তা আলাদা, বাকি আছে একজন, তার চিন্তা আলাদা। তাহলে দুইজনকে কতভাবে সাজানো যাবে ভাই, ফ্যাক্টরিয়াল 2। একজনকে কতভাবে, ফ্যাক্টরিয়াল 1। ফ্যাক্টরিয়াল 2 ইনটু 1, ফ্যাক্টরিয়াল 2 এর মান 2, ফ্যাক্টরিয়াল 1 এর মান 1। তার মানে কতভাবে করতে পারবো আমরা দুই ভাবে করতে পারবো। এই দুই ভাবে মানে কোন ভাবে দেখেন, এ বি সি আবার হইতে পারে বি এ সি, এই দুই ভাবে। দেখেন শর্ত কি ছিল, এ বি প্রথমে, দেখেন তো এ বি প্রথমে আছে, হ্যাঁ আছে, এ বি প্রথমে আছে। তার মানে আপনি কত ভাবে করতে পারছেন, দুই ভাবে। এখন পরীক্ষার হলে কি আপনি এরকম ডিজাইন করে লিখতে পারবেন? না, পরীক্ষার হলে এরকম ডিজাইন করে লেখার কোনো সুযোগ নাই। পরীক্ষার হলে আপনাকে অঙ্ক করতে হবে এরকম করে। ঠিক এরকম আরেকটা এক্সাম্পল দেখি চলেন। আপনাকে বলা হলো এ বি সি ডি ই এই পাঁচজন ব্যক্তিকে কতভাবে আপনি সাজাতে পারবেন যখন বি আর সি সব সময় শেষে বসবে। বলা হলো যে এ বি সি ডি ই এই পাঁচজন ব্যক্তিকে কতভাবে সাজানো যাবে যেখানে বি এবং সি সব সময় কোথায় বসবে, শেষে। এই বলেন জায়গা ফিক্সড আছে? হ্যাঁ, জায়গা তো ফিক্সড হয়েছে।
বি আর সি কোথায় বসবে? শেষে। তাহলে শেষে বসা মানে জায়গা তো ফিক্সড, তাহলে তাদের চিন্তা আলাদা, বাকি দুইজন আর একজন, তিনজনের চিন্তা আলাদা। তার মানে তিনজনকে কতভাবে সাজানো যাবে? ফ্যাক্টরিয়াল 3 আর দুইজনকে ফ্যাক্টরিয়াল 2। তাহলে অ্যান্সার ফ্যাক্টরিয়াল 3 ইনটু ফ্যাক্টরিয়াল 2। ফ্যাক্টরিয়াল 3 এর মান কত? 6। ফ্যাক্টরিয়াল 2 এর মান কত? 2। 6 দোকানে 12 ভাবে বসানো যাবে। বিষয়টা হচ্ছে এইরকম। আবার খেয়াল করেন, যদি এরকম বলা হয় যে এ বি সি ডি ই পাঁচজন ব্যক্তিকে কতভাবে বসানো যাবে, যেখানে এ আর ই সব সময় ইন প্লেসে বসবে। ইন প্লেস। আগে একটু আমাকে এই কোশ্চেনের অ্যান্সার দেন, ইন প্লেস বলতে কি বোঝানো হয়েছে বাংলায় যদি বলা হয়? ইন প্লেস মানে কি? ইন প্লেস আমাকে একটু কাইন্ডলি টেক্সট করেন, আমি একটু দেখতে চাই যে আপনারা এই কথাটার অর্থটা বোঝেন কিনা। ইন প্লেস মানে কি? শেষে। আচ্ছা, গুড। ইন প্লেস মানে বললেন শেষে। তাহলে বলেন তো লাস্ট প্লেস মানে কি? এই যারা যারা শেষে অ্যান্সার দিচ্ছেন তারা একটু বলেন লাস্ট প্লেস মানে কি। তাহলে দেখি তো এবারে কে কে অ্যান্সার দিছিলেন। এই কেউ যাতে অ্যান্সার চেঞ্জ করেন না, ঠিক আছে? শাহরিয়ার, ফারিহা, অপূর্ব, তারপরে মলয়, সেম সেম। এই ইন প্লেস আর লাস্ট প্লেস সেম। এই যে ভেজালের মধ্যে বাধাই দিছেন স্যার, ইন প্লেস আর লাস্ট প্লেস সেম না। ইন প্লেসের বাংলা হচ্ছে প্রান্ত। প্রান্ত, প্রান্তে বসানো হয়েছে। যেমন এইটা ধরেন একটা ব্রেঞ্চ, এই ব্রেঞ্চের প্রান্ত কয়টা? প্রান্ত মানে শুরু বা শেষ বোঝানো হয়। প্রান্ত হচ্ছে দুইটা, এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত। এই দিক থেকে শুরু করলে এটা শেষ হয়, এদিক থেকে শুরু করলে এটা শেষ হয়। ইন প্লেসের ভালো বাংলা হচ্ছে প্রান্ত, আর লাস্ট প্লেস মানে হচ্ছে শেষ বোঝানো হয়, ঠিক আছে? তাহলে ইন প্লেস মানে কি? প্রান্ত, দুই প্রান্তে বসবে। দুই শেষে হয় না তো কথা, দুই প্রান্ত হয়। যে একটা ব্রেঞ্চের দুইটা শেষ আছে, বিষয়টা এরকম না। কথাটা বলতে হয় একটা ব্রেঞ্চের দুইটা প্রান্ত আছে। ইন প্লেস বলতে বোঝানো হয় প্রান্ত, আর লাস্ট প্লেস বলতে বোঝানো হয় হচ্ছে শেষ। একটা দিকে যখন আপনি সিকোয়েন্সিয়াল অর্ডারে যাচ্ছেন তখন তার শেষটাকে আমরা বলি হচ্ছে লাস্ট প্লেস। বিষয়টা হচ্ছে এইটা। তাহলে ইন প্লেসে বসবে মানে দেখেন খুব ভালো করে বুঝেন এবারে কথাটা। তার মানে এ আর ই তারা দুইজন কি করতে পারে? নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করতে পারে, ঠিক আছে? এই দুইজনে যাবে। তার মানে শুরুতে এ বা ই যাইতে পারে, শেষে এ বা ই যাইতে পারে, অন্য কেউ যাবে না। জায়গা কি ফিক্সড? হ্যাঁ, দুইজনের জন্য তো জায়গা ফিক্সড করছে। তাহলে এই দুইজনের চিন্তা আলাদা, বাকি তিনজনের চিন্তা আলাদা। তিনজনকে ফ্যাক্টরিয়াল 3 ভাবে সাজানো যায়, আর এই দুইজনকে কত ভাবে সাজানো যায়? ফ্যাক্টরিয়াল 2 ভাবে। ঠিক এই কোশ্চেনটাই এখন যদি আপনাকে বলতো এ বি সি ডি ই পাঁচজন ব্যক্তিকে কতভাবে বসানো যাবে যখন এ প্রথম প্লেসে বসবে আর ই বসবে হচ্ছে লাস্ট প্লেসে। এইবারে লাস্ট কথাটা আসছে, তাহলে বলেন তো এইটার অ্যান্সার তাহলে কি হবে? আগেরটা আমরা বুঝলাম যে এ বি সি ডি ই পাঁচজন ব্যক্তিকে কতভাবে সাজানো যাবে, এ এবং ই সবসময় ইন প্লেসে বসবে, তাহলে অ্যান্সার ফ্যাক্টরিয়াল 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 2। এখন কোশ্চেন এ থেকে ই পর্যন্ত পাঁচজনকে কতভাবে বসানো যাবে? শর্ত এ প্রথমে বসবে আর ই শেষে বসবে। তাহলে বলেন তো কতভাবে সাজানো যাবে? কে বলতে পারবেন? দেখি দু একজন একটু অ্যান্সার দেন, কতভাবে তাদেরকে বসানো যেতে পারে? কতভাবে কতভাবে? নাকি আগেরটা এটা সেম? ঠিক আছে, সেম হলে সেটাও বলেন, যে আগেরটা এটা যদি সেম হয় তাও বলেন। অ্যান্সার অনেকে চলে আসছে 6, 3 ফ্যাক্টরিয়াল 12, 3 ফ্যাক্টরিয়াল 6। হ্যাঁ, অনেক চলে আসছে, গুড, থ্যাংক ইউ। এই জায়গাটায় মজার বিষয় হচ্ছে দেখেন এ আর ই এই দুইজন কিন্তু একেবারে জায়গা ফিক্সড করে ফেলছে। এ আর ই বলে দেওয়া হয়েছে এ প্রথমে বসবে, বলে দেওয়া হয়েছে ই শেষে বসবে। তারা দুইজন কি আর নড়াচড়া করতে পারবে না? তারা দুইজন আর নাচানাচি করতে পারবে না। তাহলে নাচানাচি করতে পারবে কয়জন বলেন? এই যে মাঝখানে তিনজন আছে তারাই শুধু নাচানাচি করতে পারবে। দেখেন, খেয়াল করে দেখেন, এ আর ই দুই পাশে পিলারের মতন হয়ে গেছে, এরা পিলার শেষ, এরা আর নড়তে পারবে না। কিন্তু মাঝখানে তিনজনই সবসময় কি করবে? ঘটনা ঘটাবে। তাহলে তিনজনকে কতভাবে সাজানো যায়? ফ্যাক্টরিয়াল 3, অ্যান্সার শেষ। যদি একদম ম্যানুয়ালি যদি লেখার মতন করে হইতো তাহলে আমরা বলতাম ফ্যাক্টরিয়াল 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 1, ফ্যাক্টরিয়াল 1। ফ্যাক্টরিয়াল 1 এর মান 1, ওই জন্য আর ফ্যাক্টরিয়াল 1 টন লিখতে হয় না। এখন কোশ্চেন তাহলে এইখানে কেন ফ্যাক্টরিয়াল 2 আনছিলেন? ঘটনা কি? ঘটনাটা হচ্ছে এ আর ই তো জায়গা একেবারে আপনার ফিক্সড করে দেয় নাই। এ আর ই বলছে প্রান্তে। প্রান্তে মানে কি? এ আগে ই শেষে, অথবা ই আগে এ শেষে হইতেই পারে।
তারা দুইজন তো নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করতে পারে, তারা তো নাচানাচি করতে পারতেছে, তাহলে তারা নাচানাচি করলে তাদেরকে নিয়ে কাজ করবেন না? অবশ্যই। তার মানে এই দুইটা কোশ্চেন কিন্তু আসলে এক ছিল না, দুইটার মধ্যে কিন্তু একটু পার্থক্য ছিল। আমরা হঠাৎ করে অনেক সময় যারা একদম ইনিশিয়াল স্টেজে থাকেন তারা এই দুইটাকে এক মনে করেন একই তো জিনিস, এ আর ই ইন প্লেসে বসবে আর এ শুরুতে ই শেষে একই তো হইল না। এইটাতে এ আর ই কখনোই তারা নড়াচড়া করতে পারবে না, একদম ফিক্সড হয়ে গেছে। আর এইখানে তারা নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করতে পারবে। আমরা তো বলে দেই নাই যে এ শুধু প্রথমেই বসবে, বলছি এ এবং ই ইন প্লেসে। ইন প্লেস মানে কি? শুরু বা শেষ হইতে পারে। তার মানে এ শুরুতেও যাইতে পারে, এ শেষেও যাইতে পারে, ই শেষেও যাইতে পারে, ই শুরুতেও যাইতে পারে, যে কোনো জায়গায় এটা যাইতে পারবে। কোথায় যাবে এটা বলা যাবে না। ক্লিয়ার? গুড। তাহলে এই অংশটুকু আশা করি সবার ক্লিয়ার। তাহলে টাইপ 2টা কেমন ছিল? টাইপ 2 ছিল যদি জায়গা ফিক্সড হয় তাহলে। আবার দেখেন যদি এইরকম কখনো ঘটনা ঘটে যে টাইপ 3 যদি একসঙ্গে বসে, যদি একসঙ্গে বসে তাহলে কি হবে? যদি একসঙ্গে বসে তাহলে এটার একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধাটা হবে। ধরেন আপনাকে বলা হইলো যে এ বি সি তাদেরকে কতভাবে বসানো যাবে যেখানে আপনার এ আর বি সব সময় একসঙ্গে থাকবে, একসঙ্গে থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা কেমন করে করব? তাহলে আগে শর্তের কাহিনীটা বুঝে নেয়। শর্তটাতে তারা বলতেছিল যদি একসঙ্গে বসে তাহলে। এইবারে কথাটা আগে খেয়াল করেন যে একসঙ্গে বসলে কি করব। যদি একসঙ্গে বসে তাহলে প্রথমে তাদেরকে দড়িতে বাঁধবেন, তাদেরকে একজন চিন্তা করবেন, তাদেরকে দড়িতে বাঁধেন। এ আর বি একসঙ্গে মানে এ আর বি কে দড়িতে বাঁধেন, দড়িতে বাঁধলে তারা কয়জন হয়ে যাবে? একজন। এদের সঙ্গে বাকি যে কয়জন আছে তাদেরকে কম্বাইন করেন, বাকি আছে কয়জন? একজন। তাহলে কম্বাইন করলে কয়জন হয়? দুইজন। ঠিক আছে, তাহলে দুইজনকে কতভাবে সাজানো যায়? ফ্যাক্টরিয়াল 2। তারপরে তাদেরকে আবার আলাদাভাবেও সাজানো, এই দুইজনকে আবার কতভাবে সাজানো যাবে? ফ্যাক্টরিয়াল 2। তার মানে অ্যান্সার আসবে ফ্যাক্টরিয়াল 2 এর মান 2 2, তাহলে 2 দোকানে কত চলে আসবে? 4। তাহলে 4 ভাবে আমরা সাজাতে পারবো। এইবারে পুরো কথাটাকে আরেকবার আমি একবারে গোছায় বলতেছি, যেটা আপনারা খাতায় লিখে নিতে পারবেন পরবর্তীতে, এখন না। যে যদি একসঙ্গে বসে তাহলে তাদেরকে একজন চিন্তা করে বাকিদের সাথে কম্বাইন করবেন এবং তাদেরকে আলাদাভাবে কাজ করবেন। তাদেরকে একজন চিন্তা করে বাকিদের সাথে কম্বাইন করব, আবার তাদেরকে আলাদাভাবেও কাজ করব। আবার খেয়াল করে দেখেন কথাটা, এ বি সি ডি ই 5 জনকে কতভাবে সাজানো যাবে যেখানে এ আর বি সব সময় ধরেন বলা হইলো একসঙ্গে বসবে। কি বলছিলাম কথাটা? যদি একসঙ্গে বসে তাহলে তাদেরকে একজন চিন্তা করবেন, একজন চিন্তা করে বাকিদের সাথে কম্বাইন করবেন। বাকিরা আছে 3 জন, কম্বাইন করলে কয়জন হয়? 4 জন। 4 জনকে কতভাবে সাজানো যায়? ফ্যাক্টরিয়াল 4। এবং তাদেরকে আলাদাভাবেও সাজাবেন, এবং তাদেরকে তারা মানে কয়জন? 2 জন। এ বি বি এ হইতে পারে না? হইতে তো পারে। তাহলে 2 জনকে কতভাবে সাজানো যাবে? ফ্যাক্টরিয়াল 2। তার মানে অ্যান্সার আসবে ফ্যাক্টরিয়াল 4 ইনটু ফ্যাক্টরিয়াল 2। ঠিক আছে, তাহলে এখন বলেন যে এই জায়গাটা আমরা একটু ক্যালকুলেশনটা দেখতে চাই। সেটা হচ্ছে কেমন? এই যে আমরা বললাম যে এ বি সি 3 জন ব্যক্তিকে কতভাবে সাজানো যাবে যেখানে এ বি সব সময় একসঙ্গে বসবে, কতভাবে পাইছি? একটু ওটা ক্লোজ করে দিই। 4 ভাবে। সেই 4 ভাবে কেমন করে একটু খেয়াল করেন তো। 3 জন ব্যক্তিকে কতভাবে সাজানো যাচ্ছিল? এ বি সি, এ সি বি, বি এ সি, বি সি এ, সি এ বি, সি বি এ। এ বি সবসময় একসঙ্গে। খেয়াল করে দেখেন কোথায় কোথায় একসঙ্গে আছে। এখানে এ বি একসঙ্গে আছে, এখানে এ বি একসঙ্গে আছে, এখানে এ বি একসঙ্গে আছে, এখানে এ বি একসঙ্গে আছে। তাহলে কয়টা জায়গা আছে দেখেন এ বি একসঙ্গে আছে? 4টা জায়গা। এখানে এ বি একসঙ্গে নাই, এখানে এ বি একসঙ্গে নাই। কয়টা জায়গা পাইছেন? 4টা জায়গা। দেখেন আমরা অঙ্ক করেও বের করছি, 4টা জায়গায় আছে। যে এ বি সি 3 জন ব্যক্তিকে কতভাবে সাজানো যায় যেখানে আপনার এ বি সবসময় একসঙ্গে বসবে। তাহলে একসঙ্গে বসবে এরকম জায়গা আমরা কয়টা পাইছি? 4টা। আমরা অঙ্ক করেও পাইছি 4টা। আমরা যদি ফিগার দিয়ে চিন্তা করতাম তাও আমরা কয়টা পাইছি? দেখেন 4টাই পাইছি। ক্লিয়ার? এইরকম এই যে দেখেন 3টা আপনাকে ছোট ছোট ঘটনাগুলো কথা বললাম, যে এই ঘটনাগুলো বোঝেন কেন? কারণ এই ঘটনাগুলোর সঙ্গে লিঙ্ক আপ করা থাকবে হচ্ছে আপনার কিসের কাজ? মূল ম্যাথগুলো যখন করবেন তখন কিন্তু আপনার এই জিনিসগুলো কাজে লাগবে।
আবার যেমন ধরেন হচ্ছে অ্যালফাবেটের কাজগুলো করতে বলে না, যে ঢাকা শব্দটিকে কতভাবে সাজানো যাবে, অমুক শব্দটিকে কতভাবে সাজানো যাবে, সেম আজ এই কনসেপ্টগুলোই কাজে লাগবে। যেমন এখানেই যদি আপনাকে এখন বলা হয় যে আপনার শব্দ নয়, এবারে অ্যালফাবেট ABC, 3টা অ্যালফাবেট, এগুলো অ্যালফাবেট, 3টা অ্যালফাবেটকে কতভাবে সাজানো যাবে, একই কথা ফ্যাক্টরিয়াল 3। আবার বলা হলো 4টা অ্যালফাবেট ABCD, 4টা অ্যালফাবেটকে কতভাবে সাজানো যায়, অ্যান্সার কি চলে আসবে, ফ্যাক্টরিয়াল 4, কাহিনী শেষ। ঠিক আছে? আচ্ছা, এই মিটিং এর রিকোয়েস্ট কে দিচ্ছেন, পার্টিসিপেট। ঠিক আছে, এত রিকোয়েস্ট দেওয়ার দরকার নাই আপনাদের। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রিকোয়েস্ট এখানে দিতে হবে না, অটোমেটিক ক্লাস চলতেছে, আপনারা ক্লাস পাবেন। ঠিক আছে, আপনাদের আলাদাভাবে কোনো রেকর্ড করার কোনো দরকার নেই। ওকে, আচ্ছা যেটা বলতেছিলাম, এখন যদি আবার বলা থাকে AABC এই শব্দটিকে কতভাবে সাজানো যাবে, প্রথমে আগে বলেন যে অ্যালফাবেট কয়টা আছে, 4টা, তাহলে সুন্দর করে আমরা বলবো 4 ফ্যাক্টরিয়াল, শেষ। কিন্তু এখানে কি কোনো প্রবলেম চোখে পড়তেছে? একটা প্রবলেম আপনাদের চোখে পড়ার কথা, সেটা কি দেখেন, 2টা A আছে, কিন্তু এই জায়গাটা একটা কাজ, যে রিপিট যদি হয় তাহলে তার সংখ্যার ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ হবে। তাহলে A কয়বার রিপিট হয়েছে, 2বার, তাহলে ফ্যাক্টরিয়াল 2 দ্বারা ভাগ হবে। এই একটাই শুধু কাজ আপনার অ্যালফাবেটের ক্ষেত্রে। সেম এস এখন যদি আপনাকে বলা হয় এইরকম যে AABC BDD এই শব্দটিকে কতভাবে সাজানো যাবে, তাহলে আগে কি করব আমরা অ্যালফাবেট গুলি 1 2 3 4 5 6 7, তাহলে কি আসবে, ফ্যাক্টরিয়াল 7। রিপিট আছে 2টা A, ফ্যাক্টরিয়াল 2 দ্বারা ভাগ, D আছে আবার 3টা, আবার ফ্যাক্টরিয়াল 3 দ্বারা ভাগ, একবারে আবার 3 আর 2 ফ্যাক্টরিয়াল 5 দ্বারা ভাগ করেন না। যে অ্যালফাবেট যতবার রিপিট থাকবে সেই অ্যালফাবেটের জন্য আলাদাভাবে কাজ করতে হবে। A 2টা ছিল, ফ্যাক্টরিয়াল 2 দ্বারা ভাগ, D ছিল 3টা, ফ্যাক্টরিয়াল 3 দ্বারা আপনার ভাগ হয়ে গেছে। তাহলে এবারে আপনারা চট করে একটু বলেন তো, যে একদম উত্তর দিবেন যে ঢাকা শব্দটিকে কতভাবে সাজানো যায়, একদম উত্তর অ্যানসার দিয়ে দেন দেখি, ঢাকা শব্দটিকে কতভাবে সাজানো যায়। অ্যালফাবেট রিপিট হইলে তার সংখ্যার ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করবেন ভাই, সহজ সাপটা কথা। কে এটা, আজমের হোসেন। ঠিক আছে, ওই যে দেখেন উপরে AABC, A কয়বার আসছে, 2টা, তাহলে ফ্যাক্টরিয়াল 2 দ্বারা ভাগ। আবার নিচের লাইনে বাম পাশে দেখেন আমাদের যে শব্দটা দেওয়া ছিল ABCDDD, ওখানে A 2টা, তাহলে ফ্যাক্টরিয়াল 2 দ্বারা ভাগ, D 3টা, তাহলে ফ্যাক্টরিয়াল 3 দ্বারা ভাগ। অপূর্ব অ্যানসার দেন, অপূর্বর অ্যানসার, শুধু ঘটনা না, অ্যানসার দেন। হ্যাঁ ওইটা বলছেন, খুব ভালো হয়েছে। এবার একটু অ্যানসারে চট করে বলে দেন যে কত আসবে, অ্যানসারে বলে দেন কত চলে আসবে। যারা লাইভে আছেন তারা একটু কাইন্ডলি অ্যানসার দেন। 60 60 60 দেখা যাচ্ছে, গুড। হ্যাঁ অনেকের অ্যানসার চলে আসছে, থ্যাংক ইউ। তাহলে আগে কাজ হচ্ছে কি, অ্যালফাবেট 1 2 3 4 5, তাহলে ফ্যাক্টরিয়াল 5 শেষ। ভাই এখানে কি কোনো রিপিট দেখা যাচ্ছে? হ্যাঁ 2টা A আছে, তাহলে ফ্যাক্টরিয়াল 2 দ্বারা ভাগ হয়ে যাবে। ফ্যাক্টরিয়াল 5 এর মান কত, 120, ফ্যাক্টরিয়াল 2 এর মান 2, তাহলে 2 দ্বারা 120 কে ভাগ করলে অ্যানসার চলে আসবে 60, তাহলে অ্যানসার 60 শেষ। এই শুধু একটাই কাজ এখানে বাড়তি আমাদের চলে আসছে, সেটা হচ্ছে আপনি যে অ্যালফাবেটগুলো নিয়ে কাজ করবেন, অ্যালফাবেটের ক্ষেত্রে যদি কোনো লেটার অ্যালফাবেট যদি রিপিট হয়, তাহলে রিপিটের সংখ্যার ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ হয়ে যাবে। এই একটাই শুধুমাত্র ঘটনা এখানে আমাদেরকে ঘটাইতে হয়েছে, এছাড়া আর অন্য কোনো ঝামেলা টামেলা ওই রকম তেমন কোনো কিছু কিন্তু নাই। ঠিক আছে, আমরা একবারে কিন্তু কি করতে পারবো না, মূল কোশ্চেনের ভিতরে ঢুকে যাইতে পারবো না, কিন্তু আমাদের এই ছোট ছোট জিনিসগুলো কি করতে হবে, আগে একটু জানতে হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলোই আগে একটু আত্মস্থ করেন, একটু বোঝার চেষ্টা করেন। নেক্সট ক্লাসটা আবার একটু বলে দেই যে নেক্সট ক্লাস হচ্ছে আমরা কি করব, আমরা কিছু কোশ্চেন নিয়ে আসবো, একদম র কোশ্চেন নিয়ে আসবো, যে কোশ্চেনগুলো বিভিন্ন ব্যাংকের পরীক্ষাতে চলে আসছে, এইরকম কিছু কোশ্চেন আমরা নিয়ে আসবো, ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন। এই কোশ্চেনগুলোর আলোকে তখন দেখানো হবে যে এই যে কাহিনীগুলো আপনারা আজকে শিখতেছেন ছোট ছোট করে, আরো কিছু কাহিনী আছে, সবগুলো একবারে দিই নেই আমি, যে একটু একটু করে আগে ঘটনাগুলো বোঝেন। এই ঘটনাগুলো যদি জানা থাকে, যদি বোঝা থাকে, তাহলে ওই ম্যাথগুলো করা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আবারও বলতেছি, যদিও চ্যাপ্টারটা অনেকের জন্য অনেক কঠিন, দেখেন সহজ চ্যাপ্টার সহজভাবে বলা অনেক সহজ, ঠিক আছে, কিন্তু জটিল চ্যাপ্টার সহজ করে বলা কিন্তু বেশ জটিল। তাহলে আমরা
এই জায়গাটার যে চ্যাপ্টারগুলো নিয়ে আসছি এটা কিন্তু আমাদের উপরে বেস করে না যে হ্যাঁ আমার পছন্দ হয়েছে আজকে এটা নিয়ে চলে আসলাম, না, এটা আবারও মনে করাই দেয় এটা কিন্তু আপনাদের লিস্ট করা কিন্তু কি ছিল, টপিক ছিল, যে একদম প্রথম টপ লিস্টের মধ্যে ছিল প্রবাবিলিটি, তারপরে আপনাদের জানতে চাওয়া হয়েছিল সমাবেশ বিন্যাস, ঠিক আছে, অর্থাৎ আপনারা লিখে দিয়েছিলেন পারমুটেশন কম্বিনেশন, এরপরে ছিল স্পিডের অঙ্ক, ঠিক আছে। তাহলে আমরা এরপরে স্পিডটা, এই তিনটা পার্টের হচ্ছে কিছু র কোশ্চেন দেখবো, ঠিক আছে। আমরা তো বেসিক গুলো এখন বুঝাচ্ছি, এরপরের ক্লাসে যখন আপনাদের কি করব, কোশ্চেন নিয়ে আসব, তখন আপনাদের জন্য কি হয়ে যাবে, আরেকটু ধারণা চলে আসবে যে হ্যাঁ স্যার যে ক্লাসগুলোতে, বেসিক ক্লাসগুলোতে গল্প শোনাইছে সেই গল্পগুলো ইউজ হচ্ছে কিভাবে, এইটা তখন খুব ভালো করে বোঝা যাবে, তখন ইজিলি আপনি ক্যালকুলেশনগুলো করতে পারবেন। ক্লিয়ার? তাহলে এবার বলেন যে আজকের ক্লাসে আমাদের তিনটা সেগমেন্ট নিয়ে আমরা কাজ করছি। একটা হচ্ছে পারমুটেশন কম্বিনেশনের মূল পার্থক্যটা কি সেটা বোঝানোর চেষ্টা করছিলাম উইথ এক্সাম্পল। 2 নম্বর কাজ ছিল আমাদের পারমুটেশন এবং কম্বিনেশনের ক্যালকুলেশন কিভাবে করতে হয়, আমরা দুইভাবে ক্যালকুলেশন করা শিখছি, একটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে আর একটা হচ্ছে একটু ট্রিকি ওয়েতে। আর 3 নম্বরটা হচ্ছে আমরা কিছু কমন ফ্যাক্টর এখানে দেখার চেষ্টা করছিলাম, টাইপ 1, টাইপ 2, টাইপ 3-তে আমরা কিছু কমন ফ্যাক্টর নিয়ে আসছিলাম এবং সেটার সঙ্গে লিঙ্ক আপ করছিলাম আমরা অ্যালফাবেটের। এই কথাগুলো অনেকের জন্য প্রথম অবস্থায় মনে হচ্ছে যে একটু কঠিন কঠিন কেমন জানি লাগতেছে, ঠিক আছে, কিন্তু যারা একটু আগে পড়াশোনা করে আসছেন তারা জানেন যে এটা কঠিন কথা নয়, এটাই সহজ কথা। আপনি যখন এর পরবর্তীতে একটু ম্যাথগুলোর সঙ্গে যখন টাচে যাবেন তখন দেখবেন যে এই কথাগুলো কিভাবে কাজ করতেছে, তখন আরেকটু ভালো লাগবে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি আপনাদের পারমুটেশন, প্রবাবিলিটি, কম্বিনেশন, এগুলো সবগুলো প্রবাবিলিটি, পারমুটেশন, কম্বিনেশন তিনটা পার্টেরই হচ্ছে আলোচনা, শুধু না একদম র কোশ্চেন, বোর্ডে আর এরকম ফাঁকা থাকবে না, নেক্সট ক্লাসে কোশ্চেন থাকবে, ওই কোশ্চেনের আলোকে আমরা গল্প করব, প্রিভিয়াস গল্পর সঙ্গে কোশ্চেনটা মিলাবো, এই এরকম গল্প শুনছেন কিনা, আসেন তাহলে দেখি ম্যাথ করা যায় কিনা। আবার আরেকটা কোশ্চেন এখানে বোর্ডে থাকবে, আমরা এই বোর্ডের কোশ্চেনটা পড়ার পরে আমরা প্রিভিয়াস গল্পের সঙ্গে লিঙ্ক আপ করবো, এই এরকম গল্প শুনছেন কিনা, চলেন যাই তাহলে এবারে সলভ করি। এই হচ্ছে বিষয়গুলো। ওকে, তাহলে এবার বলেন যে যতটুকু এখানে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি এতটুকু কি ক্লিয়ার হয়েছেন কিনা, এটা আগে একটু কাইন্ডলি বলেন। প্রথম অবস্থায় রুলস গুলো একটু গুলাই যাওয়ার মতনই অবস্থা, কারণ কাছাকাছি কোথায় এনপিআর, কোথায় এনসিআর, এই যে গল্পগুলো ছোট ছোট বলা হয় যে কম্বিনেশন মানে ভাগ করা লাগবে, ঠিক আছে, পারমুটেশনে কোনো ভাগ টাকের কাহিনী নাই, একটু একটু করে গল্পগুলো শুনেন, অল্প অল্প করে গল্পগুলো শুনে যদি একটু অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন যে এই কাজগুলো তখন অনেক সহজ হয়ে যায়, ইজিলি তখন আমরা ক্যালকুলেশনগুলো করতে পারবো। ক্লিয়ার? ওকে, তাহলে আজকে এ পর্যন্তই থাকবে। থ্যাংক ইউ সবাইকে যারা যারা অলরেডি আমাদের সঙ্গে কানেক্টেড ছিলেন, এত সময় ধরে আমার বকবকানিগুলো শুনছেন। এবং আবার একটু মনে করাই দিই, নেক্সট ক্লাস এই বকবকানির উপরেই আসবে কোশ্চেন, এগুলো কিন্তু একটা সিকোয়েন্সিয়ালি অর্ডারে চলতেছে, একটা সিরিজ আকারে, ঠিক আছে। হঠাৎ করে মাঝখানে ক্লাসের মধ্যে কেউ ঢুকে গেলে কিন্তু বিপদের মধ্যে পড়ে যাই আমরা, ঠিক আছে। এটা কিন্তু একটা সিরিজ চলতেছে আমাদের, যে বেসিক ক্লাসের আমরা কিছু সিরিজ আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, জটিল জটিল চ্যাপ্টারগুলো যেটা দিয়ে আপনাদের খুবই প্রবলেম হয় আপনারাই আমাদেরকে জানাই দিবেন, আমরা সেই জিনিসগুলো নিয়ে কাজ করব, যে দেখি কেন জটিল হয় আপনাদের এগুলো, কেন সহজ করা যায় না। এই জিনিসগুলোই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ, যে আপনাদেরকে সহজ করেই ইনশাল্লাহ এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করব। কিন্তু শর্ত একটাই, একটু সিরিজে থাকতে হবে। হঠাৎ করে একটা ক্লাসে চলে আসলে আগের ক্লাসের সঙ্গে, যেমন নেক্সট ক্লাসে হঠাৎ করে কেউ যদি চলে আসেন বিপদের মধ্যে পড়ে যাবেন, কারণ আগের দুইটা ক্লাসের জিনিস আসবে হচ্ছে পরের ক্লাসে, আজকের ক্লাস এবং গত ক্লাস দুইটাই ক্লাসের মিক্স আপ প্রবলেম পাবেন ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বোর্ডে কোশ্চেন নিয়ে আমরা ইনশাল্লাহ হাজির হব। সেই পর্যন্ত আশা করি সবাই একটু এই পড়াশোনাগুলো বাসায় করার চেষ্টা করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সবাইকে আমরা একসঙ্গে নিয়ে কিছু রিয়েল প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।